তো ফার্স্টে আমরা অ্যাকচুয়ালি যে এই বায়োস্ট্যাটিস্টিক্স শিখবো, কেন আসলে এটা শেখা দরকার সেই সম্পর্কে আমরা একটু দেখব। আজকে মূলত আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকবে, এর পরবর্তীতে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সহ যে লেকচারগুলো সাজানো আছে সেগুলো আপনারা পাবেন। তো শুরুতে হচ্ছে আমি কোর্সের ইনফরমেশান কোথায় পাবো, মানে পাওয়া যাবে, এবং আসলে আমাদের কোর্সের যে মোটামুটি যে ম্যাটেরিয়ালস বলেন বা যাই বলেন সবগুলো আমরা যে মানে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে সাজিয়ে রেখেছি। সো কারোর আসলে প্রবলেম হওয়ার কথা না। আমাদের যে কোর্স সাইটটা আছে পিয়াজা, সেখানে আমাদের সব ম্যাটেরিয়াল আপলোড করে দিয়েছি, এবং যতগুলো স্লাইড হোক বা যাই হোক না কেন আউটসাইডের যে রিসোর্সেস সবগুলো আছে এখানে। কোর্স ইনফোর এখানে আমাদের ডিসকর্ডে যে চ্যানেল আছে ওইটা, এটা অ্যাকচুয়ালি আমাদের চ্যাটরুম, যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি। আর এইটা কোর্স ওয়েবসাইট, এখানে আমাদের সব কিছু আছে, বা যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সব এই কোর্স সাইটের শিডিউলের আন্ডারে দেওয়া আছে। আর একটা হচ্ছে যে আমাদের এটা গিটহাব অ্যাকাউন্ট, এখানে মূলত আর প্রোগ্রামিংয়ের সব মানে কোড পাওয়া যাবে যেগুলো আমরা অ্যানালাইসিস ইউজ করব। আর হচ্ছে ডেটা সেট, আমরা যে যে ডেটা সেট ইউজ করব সেই ডেটা সেটগুলো আমাদের এখানে পাওয়া যাবে। ওকে, আজকে আমাদের এজেন্ডার মধ্যে রয়েছে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব। কোর্স ইন্ট্রোডাকশন, অ্যাকচুয়ালি আমরা কোর্সটা কীভাবে চালাবো এবং আমাদের কোর্সের কিছু পলিসি আছে সেটা মোটামুটি শেয়ার করব। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক কনসেপ্ট আছে সেগুলো আমরা শিখব। এরপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স কত ধরনের এবং কোন কোন ফিল্ডে কীভাবে ইউজ করা হয়। তারপরে স্ট্যাটিস্টিক্স মানে এখানে আমি একটা টাইটেল দিয়েছি এ ওয়ার্ল্ড উইদাউট স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে এটা গুরুত্ব বোঝানোর জন্য যে কেন আসলে আমাদের এটা শেখা দরকার। এরপরে স্কোপস অফ বায়োস্ট্যাটিস্টিক্স, এরপরে ব্রেক। তারপরে হচ্ছে আমরা শিখবো যে ডেটা কী, কাকে বলে, কত প্রকার, কীভাবে আমরা ডেটা ক্লাসিফাই করি। এরপরে সোর্সেস অফ ডেটা, তারপরে আমরা কীভাবে ডেটা কালেকশন করব। এরপরে হচ্ছে ডেটা এন্ট্রি। আজকে যে টপিকগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বেসিক। আমরা এগুলো শেখার পরে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি অ্যানালাইসিসে ব্যবহার করা হবে সেগুলো আমরা শিখব। এখানেও আমাদের অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি না জানলে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি না ভালোভাবে। নেক্সট আমাদের ফার্স্টের যে সেকশনটা সেটা হচ্ছে কোর্স ইন্ট্রোডাকশন। তো কোর্স ইন্ট্রোডাকশানের এখানে আমরা মানে ওয়েবসাইটেই সব কিছু ডিটেলে দেওয়া আছে, তারপরে আমি এখানে একটু বলছি যাতে মানে আগ্রহটা আমাদের জন্মে। এখানে আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্সের পাশাপাশি প্রবাবিলিটি যে কনসেপ্টটা আছে, প্রবাবিলিটির কমন ডিস্ট্রিবিউশন এবং স্ট্যাটিস্টিক্যাল মেথডস বোথ ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা দেখব। তারপরে হচ্ছে আমরা রিয়েল প্রজেক্ট করব যেটাকে আমরা ডেটা অ্যানালাইসিস বলছি। আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই মেথডগুলো শিখব, এবং প্রথমে আসলে আর প্রোগ্রামিং দ্বারাই আমি ইমপ্লিমেন্ট করে দেখাবো। এরপরে যদি আমাদের আসলে সময় থাকে তো চেষ্টা করবো অন্য ল্যাঙ্গুয়েজে বা সফটওয়্যারে দেখানোর। ঠিক আছে, আমরা মেইনলি ফোকাস করব বায়োলজিক্যাল প্রবলেমগুলো সলভ করতে এবং হেলথ রিলেটেড যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো অ্যানালাইজ করতে, বা সেই রিলেটেড প্রবলেমগুলো আমরা সমাধান করব। মোস্টলি আমরা মূলত হেলথ ডেটা নিয়ে কাজ করব, এবং বায়োলজিক্যাল যে প্রবলেমস আছে কিছু জিনোমিক্স প্রবলেম নিয়েও কাজ করার চেষ্টা করব, যাতে আমার জুনিয়র যারা জয়েন করেছে ওদের জন্য সুবিধা হয় যে মাইক্রোবায়োলজি ফিল্ডে কীভাবে বায়োস্ট্যাটিস্টিক্স ব্যবহৃত হয় সেদিকটাও আমরা এখানে ফোকাস করার চেষ্টা করেছি বা করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে কোর্স গোল। অ্যাকচুয়ালি এইখানে আমার মেইন প্ল্যান হচ্ছে যে কিভাবে আমরা এই স্ট্যাটিস্টিক্স যে শিখবো সেটা কিভাবে আমাদের মানে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মূলত এই কোর্স গোল। এক লাইনে যদি বলি সেটা হচ্ছে আমার মেইন প্ল্যান। এরপরে হচ্ছে যে আমরা স্ট্যাটিস্টিক্সের যে কনসেপ্টগুলো শিখবো সেগুলো এসপিএসএস অথবা আর প্রোগ্রামিং, অ্যাকচুয়ালি যেটা বললাম যে মোস্টলি আর প্রোগ্রামিং ব্যবহার করে আমরা যে মেথডসগুলো শিখবো সেগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে আমাদের যে রিয়েল প্রবলেম আছে বা আমরা যে ডেটাগুলো কালেক্ট করি সেই ডেটা কীভাবে আমরা অ্যানালাইজ করি সেই প্রসিডিওরটা বা ওয়ার্কফ্লোটা মোটামুটি আমরা শেয়ার করব, এবং হোল ডেটা অ্যানালাইসিস যে ওয়ার্কফ্লো রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই কোর্সের জন্য আসলে আমাদের কোনো মানে
কোনো নলেজ প্রয়োজন নাই আগে থেকে, সেটা হোক স্ট্যাটিস্টিক্স বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, কোনো কিছুই আমরা এক্সপেক্ট করছি না, যেহেতু এটা একদম বিগিনার ফ্রেন্ডলি তৈরি করেছি। সো এখানে আসলে কোনো প্রিরিকুইজিটস নাই। এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোর্সটা হচ্ছে যেহেতু অ্যাপ্লিকেশন বেসড, সো এখানে আমাদের অ্যাসাইনমেন্ট পলিসি দেওয়া আছে। 20% যে আমাদের আসবে হচ্ছে অ্যাটেন্ডেন্স থেকে। এরপরে হচ্ছে মানে আপনারা যারা জয়েন করেছেন তাদের একটা রিয়েল ডেটা সেট নিজের মতো করে খুঁজতে হবে এবং সেটা অ্যানালাইজ করে 5 থেকে 10 পেজের মধ্যে একটা রিপোর্ট লিখে আমাদেরকে জমা দিতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস। ঠিক আছে, আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে আপনি অরিজিনাল ডেটা যদি পারেন তাহলে কালেক্ট করবেন, আদারওয়াইজ সেকেন্ডারি ডেটা সোর্সও আপনার সাথে শেয়ার করবো আপনাদের, সেটা কোয়ান্টিটেটিভলি হতে পারে অথবা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে আমাদেরকে প্রোভাইড করতে হবে এবং অবশ্যই একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে আমাদের এই কাজটা করতে হবে। এরপরে হচ্ছে 20% অফ ইউর গ্রেড উইল বি ডিটারমাইন্ডেড বাই ইউর অ্যাটেন্ডেন্স, যেটা আগেই বলেছি, অ্যান্ড পার্টিসিপেশন ইন ক্লাস। তারপরে হচ্ছে আর এই 20% হচ্ছে আমাদের এই যে প্রত্যেক দিনের যে ক্লাস থাকবে, প্রত্যেক দিনের ক্লাস শেষে একটা অ্যাসাইনমেন্ট থাকবে বা টাস্ক থাকবে, সেটা আমাদের কোর্স সাইট পেয়ে যাতে আপনারা পাবেন, আমাদের ওয়েবসাইটেও আপডেট পাবেন। আপনাদের যে টাস্কটা দেওয়া থাকবে একটা পিডিএফ কপি, সেটা ডাউনলোড করে ওই অনুযায়ী আপনাদের ওয়ার্ড ফাইলে আমাদের টাস্কটা জমা দিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের এন্ড অফ দ্য কোর্স যেটা করতে হবে, 2 পেজের একটা রিসার্চ প্রপোজাল আমাদেরকে সাবমিট করতে হবে। এটা আপনাদের সাথে আমরা কোনো মিটিং করব না বা কোনো ধরনের মানে আপনাদের নিজেদের মধ্যেও কোনো যোগাযোগ থাকবে না। এই প্রপোজালটা আপনাদের নিজস্ব চিন্তায় এবং নিজস্ব আইডিয়া দিয়ে লিখতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট পলিসি। এরপরে হচ্ছে আমরা এই কোর্সটা সাজানোর জন্য কিছু টেক্সট বুকের হেল্প নিয়েছি অবশ্যই। সেই টেক্সট বুকগুলো আমি এখানে লিস্ট করে দিয়েছি। এই প্রত্যেকটা বই আপনারা আমাদের ডিসকর্ড সার্ভার অথবা আমাদের কোর্স সাইট যেটা রয়েছে সেখানে পাবেন। এখানে মেনলি ফান্ডামেন্টালস অফ বায়োস্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড বায়োস্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, এটা পেন স্টেট ইউনিভার্সিটি যেটা ওনাদের একটা কোর্স পাবলিকলি অ্যাভেলেবল আছে। তারপরে হচ্ছে অ্যাপ্লাইড মেডিকেল স্ট্যাটিস্টিক্স ফর বিগিনার্স, তারপরে বায়োস্ট্যাটিস্টিক্স বা ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, এরপরে রোজার পিংডি ওনার ইন্ট্রোডাকশন টু আওয়ার প্রোগ্রামিং। এই বইগুলো মূলত আমরা ফোকাস করে এই কোর্সটা ডিজাইন করেছি এবং এই কোর্সের আমরা যে ডেটাগুলো ব্যবহার করব অবশ্যই সেকেন্ডারি ডেটা আমরা ব্যবহার করছি, আমাদের রিয়েল ডেটা আমাদের কালেকশানে নাই, বা এই মুহূর্তে থাকলেও আমরা এথিক্সের ঝামেলার জন্য আমরা ওই ডেটা ইউজ করতে পারছি না। তো সেকেন্ডারি অনেক ডেটা আছে অ্যাভেলেবল, সেই ডেটাগুলো আমরা ব্যবহার করব এবং যে এক্সারসাইজগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে অবশ্যই এই বইগুলোর উপর বেস করে। এরপরে হচ্ছে আমরা এই কোর্সে যে ডেটা সেটগুলো ইউজ করব সেই ডেটা সেটগুলো মেনলি এইখানে এই 5টা ডেটা সেট আমরা এই কোর্সে এক্সপ্লোর করে দেখাবো। সেটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড সুইসাইড রেটস, ওয়েস্টার্ন আফ্রিকা ইবোলা, তারপরে হচ্ছে মার্সের যে আউটব্রেকের ডেটা সেট রয়েছে, সোয়াইন ফ্লু অ্যান্ড সার্স আউটব্রেক। প্রত্যেকটা ডেটা সেট আপনারা এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন CSV ফাইল আকারে। দেন আপনারা এটা যদি এক্সেল ফরম্যাটে ওপেন করেন তাহলে পুরো ডেটা সেটটা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি ডেটা সেট কী, ভ্যারিয়েবল কী, অবজারভেশন কী, সবই মানে আজকেই আমরা শিখবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের কোর্স ইন্ট্রোডাকশন, হ্যাঁ, যে কোর্সে আমরা কী কী করছি বা আমাদের কী কী করতে হবে। হ্যাঁ, তো এখানে যে 5টা ডেটা সেট আমি এখানে লিস্ট দিয়েছি, এই 5টা ডেটা সেট মূলত হোল কোর্সে আমরা ডেটা কীভাবে ম্যানেজ করে, কীভাবে সামারাইজ করে, ভিজুয়ালাইজ করে, হ্যাঁ, এই সব প্রসিডিউরে এই 5টা ডেটা সেট ঘুরে ফিরে ব্যবহার হবে। এছাড়াও আরও 2-3টা ডেটা সেট আছে, মানে যেগুলো হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের অ্যানালাইসিস যখন আমরা করব তখন ব্যবহার করব, সাচ অ্যাজ পালস রেট ডেটা সেট, তারপরে হার্ট ডিজিজ ডেটা সেট আছে, ফ্রামিংহাম হার্ট স্টাডি ডেটা সেট আছে। এগুলো আমরা মূলত যখন স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করব তখন আসলে ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রজেক্ট। আমরা এই কোর্সের শেষে অর্থাৎ আর প্রোগ্রামিং সহ যেদিন আমাদের লেকচারগুলো শেষ হয়ে যাবে তারপরের দিন থেকে আমরা 3টা প্রজেক্ট করব। ফার্স্টে প্রজেক্ট হচ্ছে গ্লোবাল ইফেক্টস অফ দ্য কোভিড-19। এটা আমরা সেকেন্ডারি অ্যাভেলেবল যে ডেটা আছে সেটা ডাউনলোড করে দেন কীভাবে একদম মানে একটা ডেটা অ্যানালাইসিস ওয়ার্কফ্লো কীভাবে ফলো করতে হয়, ধরেন ডেটা কালেকশন, তারপরে প্রি প্রসেসিং বা ক্লিনিং, এরপরে সামারাইজেশন, তারপরে সেখান থেকে কীভাবে আমরা ডিসিশনে আসি বা কনক্লুশনে আসি সেটা আমরা শিখব। এরপরে হচ্ছে পরে যে 2টা দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স দেওয়া আছে, এই 2টা মূলত হচ্ছে পেপার। এই 2টা পেপার আমরা রিপ্রোডিউস করব। ঠিক আছে,
এই দুইটা পেপারের ডেটা পাবলিকলি অ্যাভেলেবল আছে। আমরা এই দুইটা পেপারই আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বাংলাদেশের আর একটা ইন্ডিয়ার। হ্যাঁ, তো এই দুইটা পেপার আমরা হচ্ছে রিপ্রোডিউস করব। এই হচ্ছে আমাদের কোর্স প্রজেক্ট। এইটা আমরা হচ্ছে আপনাদেরকে দেখায় দিব। আর আপনাদের যে প্রজেক্টটা থাকবে সেটা অবশ্যই আপনাদের মানে আপনাদের নিজস্ব চিন্তায় বা চিন্তাধারায় ডেটা কালেক্ট করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে। ওকে, আপনাদের এই কোর্স ইন্ট্রোডাকশান সম্পর্কে কোনো প্রশ্ন আছে? যতটুকু বললাম, কোর্স ইন্ট্রোডাকশান সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে এটা আমরা কোথায় সাবমিট করব, বা আমাদের যদি সমস্যা হয় এটা সম্বন্ধে? এগুলা সব শাহাদাত এবং ওয়াহিদ ইয়ে করে দিবে, সলভ করে দেবে, আচ্ছা, কোনো ধন্যবাদ। প্রবলেম নেই। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করতে হবে, কীভাবে মানে জমা দেওয়ার পরে আমাদের ফিডব্যাক কেমন হবে, সবই ওয়াহিদ এবং শাহাদাত বলে দিবে এবং করে দিবে। ঠিক আছে, আর জি কার ভাইয়া, কোনো ওকে। প্রশ্ন আছে এই কোর্স ইন্ট্রোডাকশান রিলেটেড? ওকে, নেক্সট আমরা অ্যাকচুয়াল পড়াশোনায় এখন ঢুকবো। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স। এখানে ফার্স্টে আমরা শিখবো যে হোয়াট ইজ বায়োস্ট্যাটিস্টিক্স, এবং এই বায়োস্ট্যাটিস্টিক্স শিখে আমরা কি করব বা এটার প্রসিডিউর কি, ঠিক আছে, সেগুলো আমরা মোটামুটি শেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা দেখি হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, কারণ বায়োস্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটিস্টিক্স আপনারা বুঝতেই পারছেন নাম শুনে। স্ট্যাটিস্টিক্স ইজ এ সায়েন্স concerned with developing and studying methods for collecting, analyzing, interpreting and presenting data. ঠিক আছে, তাহলে বায়োস্ট্যাটিস্টিক্সও সেম, কিন্তু অ্যাপ্লিকেশনটা ভিন্ন। এইটা মেডিসিন, পাবলিক হেলথ আর বায়োলজিক্যাল প্রবলেম সলভ করার উদ্দেশ্যে, বা স্ট্যাটিস্টিক্যাল যে প্রিন্সিপালসগুলো রয়েছে, আমাদের যে রিসার্চ কোয়েশ্চেন থাকে মেডিসিন, পাবলিক হেলথ আর বায়োলজি ফিল্ডে, সেগুলো আমরা উত্তর করি বায়োস্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। ঠিক আছে, তার মানে এখানে আমরা যদি মানে একদম সামারাইজ করে বলি যে স্ট্যাটিস্টিক্স কী, তো সিম্পলি আমি যেটা বুঝি সেটা হচ্ছে স্টাডি অফ ডেটা। মানে হচ্ছে আমরা ডেটা থেকে আমরা মিনিংফুল ইনফরমেশান বের করে নিয়ে আসবো অ্যানালাইজ করার মাধ্যমে। স্ট্যাটিস্টিক্যাল টুলস, স্ট্যাটিস্টিক্স এখানে একটা টুলস হিসাবে কাজ করবে বা মেথডস হিসাবে। ঠিক আছে, তো ডেটা তাহলে কি? ডেটা হচ্ছে আমরা বলতে পারি কালেকশন অফ ফ্যাক্টস। হ্যাঁ, ডেটা ক্যান বি এনিথিং, ডেটা নাম্বারস, তারপরে ইমেজেস, অডিওস, ভিডিওস, যে কোনো কিছু ডেটা হতে পারে। আমরা একটু পরেই দেখব যে ডেটা নাম্বার, ইমেজেস অথবা আরও অন্য অনেক টাইপের ডেটা আছে, হতে পারে। তো ডেটা নর্মালি হচ্ছে কালেকশন অফ ফ্যাক্টস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা শিখলাম যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। ওকে, এবং তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে বায়োস্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন কোন কোন ফিল্ডে আছে, যদিও আমরা ব্রডলি আরও শিখব। তো এক্সাম্পল হিসেবে যদি আমরা এখানে একটা দেখি যে কোয়ান্টিফাইং দ্য রিলেশনশিপ বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার। ঠিক আছে, তো এইটা একটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। এরপরে হচ্ছে আরও যদি ব্রডলি দেখতে চাই যে এইটা অ্যাকচুয়ালি একটা ম্যাথোডোলজিক্যাল সাবজেক্ট, যেটা আমরা একটু আগে আমি বলেছি যে স্টাডি অফ ডেটা, যে অল অ্যাসপেক্টস অফ লার্নিং ফ্রম ডেটা, মানে আমরা ডেটা থেকে শিখতে পারি। ওকে, এখানে আমাদের টুলস অ্যান্ড মেথডস ফর ওয়ার্কিং উইথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডেটা, তার মানে স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি একটা টুলস হিসাবে এখানে কাজ করে। তারপরে স্ট্যাটিস্টিশিয়ান যারা, ওনারা মূলত এই যে অ্যানালাইসিস মেথডস, তারপরে টেকনিক্স, এইগুলো হচ্ছে ডেভেলপ করে থাকেন। ঠিক আছে, রিসার্চার্স অ্যান্ড ওয়ার্কার্স অ্যাপ্লাই অ্যান্ড এক্সটেন্ড স্ট্যাটিস্টিক্যাল মেথোডোলজি অ্যান্ড কন্ট্রিবিউট নিউ আইডিয়াস মেথডস ফর কন্ডাক্টিং ডেটা অ্যানালাইসিস। তাহলে সোজা কথা হলো যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা ব্যবহার করি ডেটা থেকে সিদ্ধান্ত গ্রহণের জন্য। মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সকে একটা টুলস হিসাবে ব্যবহার করি, যেটা এখানে বলা হয়েছে যে অল অ্যাসপেক্টস অফ লার্নিং ফ্রম ডেটা। এখন কথা হলো যে হোয়াট ইজ স্টাডিং বা স্ট্যাটিস্টিক্স ইজ ইউজফুল ফর, বা স্ট্যাটিস্টিক্স আমরা মানে যে এটা ব্যবহার করছি এটা কী কী কাজে ইউজফুল হতে পারে। প্রথমে হচ্ছে আমরা যেই আপনার একটু আস্তে আসতেছে, মানে আমি কম শুনতেছি নাকি? আচ্ছা, বাকিরা কি আমাকে ভালো শুনতে পাচ্ছেন? ভয়েস ক্লিয়ার আছে। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে ওকে, কিন্তু মানে মনে হচ্ছে যে মানে সাউন্ডটা একটু কম। আপনার ফোনের ভলিউমটা ইনক্রিজ করে দেন। বাড়িয়েছি। আচ্ছা, ঠিক আছে ভাই।
শোনা যাচ্ছে এখন? হ্যালো? মানে ক্লিয়ারলি জি শোনা ভাই, যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন ওকে, আপনি। ওকে। ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ রিসার্চ স্টাডিজ, মানে আমরা যখন কোনো স্টাডি ডেভেলপ করি বা ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের বায়োস্ট্যাটিস্টিক্সটা মানে খুবই মানে হেল্প করে বা অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি। তারপরে ডেসক্রাইব অ্যান্ড সামারাইজ দ্য ডেটা উই হ্যাভ, তারপরে আমরা স্টাডি ডিজাইন হয়ে গেলে যে ডেটা কালেক্ট করি, সেখান থেকে আমরা ডেটা সামারাইজ করি এবং সামারাইজ করে মূলত আমরা যে পেপার লিখি বা সায়েন্টিফিক পেপার লিখি সেখানে আমরা প্রেজেন্ট করি। এরপরে হচ্ছে আমরা অ্যাসোসিয়েশনটা মেজার করতে পারি, যেমন একটু আগে বললাম ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার, ঠিক আছে? তো এই যে এখানে কোনো অ্যাসোসিয়েশন আছে কি না, আমরা যে ডেটা কালেক্ট করি সেই ডেটা থেকে আমরা স্ট্যাটিস্টিক্যাল টুলস বা মেথড ব্যবহার করে অ্যাকচুয়ালি চেক করতে পারি যে দেয়ার ইজ এ অ্যাসোসিয়েশন অথবা কোনো অ্যাসোসিয়েশন নাই। এটা আমরা করতে পারি, চেক করতে পারি বাই ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথডস। এরপরে টু কনক্লুড ইফ অ্যান অবজারভেশন অফ রিয়েল সিগনিফিকেন্স অর জাস্ট ডিউ টু চান্স, অর্থাৎ আমরা যে একটা অ্যাসোসিয়েশন চেক করছি এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স নাকি এটা ডিউ টু চান্স হয়েছে, ঠিক আছে? টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইভালুয়েট পাবলিশড সায়েন্টিফিক রিসার্চ পেপার্স, স্ট্যাটিস্টিক্স আমাদেরকে পাবলিশড যে পেপার বা স্টাডিগুলো রয়েছে সেগুলোও ইভালুয়েট করতে সাহায্য করে। হ্যাঁ, তো এগুলো আমরা শিখবো যে কীভাবে আমরা একটা সায়েন্টিফিক পেপার ইভালুয়েট করব, সেটাও আমরা শিখবো ইনশাআল্লাহ এই কোর্সে। এরপরে হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল জার্নির ফার্স্ট যে পার্টটা, সেটা হচ্ছে ট্রান্সফর্মিং দ্য রিসার্চ আইডিয়া ইন্টু রিসার্চ কোয়েশ্চেন। আমরা স্টাডি ডিজাইন মানে লেকচার 2-তে শিখবো হোয়াট ইজ স্টাডি এবং রিসার্চ কোয়েশ্চেন কী, আমরা ইন ডিটেলে শিখবো, সমস্যা নেই। তো আমাদের অ্যানালাইসিস প্রসিডিউরে বা অ্যানালাইসিস জার্নিতে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রান্সফর্মিং দ্য রিসার্চ আইডিয়া ইন্টু রিসার্চ কোয়েশ্চেন। এরপরে চুজিং দ্য পেপার, স্টাডি ডিজাইন অ্যান্ড সিলেক্টিং এ সুইটেবল স্যাম্পল, আমাদের একটা রিসার্চ কোশ্চেন দাঁড় করাতে হবে। তারপরে হচ্ছে আমরা কোন টাইপের স্টাডি করতে চাই, একটা সুইটেবল স্টাডি টাইপ সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে আমাদের ডেটা কালেক্ট করতে হবে বা স্যাম্পল কালেক্ট করতে হবে। এরপরে মূলত আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথডসগুলো ইউজ করে যেটা করি, ডেটা অ্যানালাইজ করি, হ্যাঁ, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অর মেথডস, ঠিক আছে? এরপরে গেটিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য রেজাল্টস, অর্থাৎ এই যে আমরা অ্যানালাইজ করলেই হবে না, সেখান থেকে আমাদের সিদ্ধান্তে আসতে হবে, ঠিক আছে? তারপরে রিচিং এ কনক্লুশন রিগার্ডিং দ্য রিসার্চ কোয়েশ্চেন, আমাদের যে কোয়েশ্চেনটা থাকে সেই কোয়েশ্চেন সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে আসি। ফর এক্সাম্পল ধরেন আমাদের রিসার্চ কোয়েশ্চেনটা হচ্ছে ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার। তো আমরা অ্যানালাইজ করে দেখলাম যে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি এটা সিগনিফিক্যান্ট যে আসলে স্মোকিংয়ের সাথে আমাদের লাং ক্যান্সারের একটা সম্পর্ক আছে। তখন আমরা একটা কনক্লুশনে আসি যে হ্যাঁ, দেয়ার ইজ এ অ্যাসোসিয়েশন। ওকে, তো এইটা হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জার্নির পার্টগুলা, যে ফার্স্টে আমরা রিসার্চ কোয়েশ্চেন ফ্রেম করি, তারপরে ওই রিসার্চ কোয়েশ্চেনের উপর বেস করে আমরা একটা সুইটেবল স্টাডি মানে সিলেক্ট করি বা স্টাডি টাইপ সিলেক্ট করি। এরপর হচ্ছে আমাদের কাজ থাকে যে স্টাডি ডিজাইন হয়ে গেলে পরে আমাদের ডেটা কালেকশন করতে হয়। ডেটা কালেক্ট হওয়ার পরে তারপরে আমরা ডেটাটাকে অ্যানালাইজ করি বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেথডস অ্যান্ড টেস্ট। হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বলতে কী বোঝায় এটাও আমরা দেখবো ইনশাল্লাহ। গেটিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য রেজাল্টস, তারপরে অ্যানালাইজ করা হলে সেখান থেকে আমরা কোন ধরনের মানে কী পেলাম সেটা আমাদেরকে মূলত বর্ণনা করতে হয়। এরপরে আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হ্যাঁ, দিস ইজ অল অ্যাবাউট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জার্নি। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই যে আমরা যে সেকশনটা আমরা শেষ করলাম, এরপরে আমাদের পার্টটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক টার্মিনোলজিস আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে যদি আমরা ডেটা নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? এখন আমরা এই যে টার্মিনোলজিগুলো আছে এইগুলো পড়ার পরে শিখবো বা দেখবো যে অ্যাকচুয়ালি আসলে স্ট্যাটিস্টিক্স আমাদের কেন দরকার। মানে ফর এক্সাম্পল ধরেন একজন চিন্তা করলো যে আমি তো বায়োলজি পড়ি, তাহলে আমার স্ট্যাটিস্টিক্স কেন দরকার? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ রিসার্চ, মানে যে কোনো রিসার্চই আপনি করেন না কেন, যে ফিল্ডে, স্ট্যাটিস্টিক্স মাস্ট জানতেই হবে। তো ফার্স্টে আমি বিগ পিকচারটা নিয়ে কথা বলি যে স্ট্যাটিস্টিক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা কম্পোনেন্টস আছে, এই 4টা স্টেপস কভার করে। হ্যাঁ,
ফার্স্টে হচ্ছে প্রডিউসিং ডেটা, অর্থাৎ এখানে যে বৃত্তটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপুলেশনকে আমরা বলতে পারি যে এন্টায়ার গ্রুপ অফ পিপল, হ্যাঁ। আর স্যাম্পল হচ্ছে সাবসেট অফ পপুলেশন, মানে হচ্ছে এখানে যে পপুলেশন মানে যত সংখ্যক মানুষ আছে ফর এক্সাম্পল, সেখান থেকে আমরা জাস্ট কয়েকজনকে বাছাই করে নিয়ে এসেছি। সেটা বাছাই করার অনেক ধরনের পদ্ধতি আছে, সেটা র্যান্ডমলি হতে পারে, সিস্টেমেটিক স্যাম্পলিংয়ের মাধ্যমে হতে পারে, অনেক ধরনের প্রসিডিউর আছে যেটাকে বলে স্যাম্পলিং টেকনিক, ওইটা আমাদের লেকচার 3-তে শিখব। তো এই যে পপুলেশন থেকে আমরা স্যাম্পল কালেক্ট করলাম, এই ফেজটাকে বলে প্রডিউসিং ডেটা, হ্যাঁ। এই যে ডেটা পেলাম, এই ডেটাটাকে আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এই ডেটাটাকে ডেসক্রাইব করি বা এক্সপ্লোর করি, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের প্রবাবিলিটি ব্যবহার করি বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে ইনফারেন্স বা ডিসিশন মেকিং করা হয়, ঠিক আছে। এই যে স্ট্যাটিস্টিক্সের যে চারটা কম্পোনেন্টস বা এই চারটা মিলে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের একটা এটাকে আমি বলছি বিগ পিকচার অফ স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ এখানে ফার্স্টে প্রডিউসিং ডেটা, এরপরে আমরা ডেটাটাকে এক্সপ্লোর করি, তারপরে প্রবাবিলিস্টিক যে মেথডস আছে সেটা কাজ করে বা ব্যবহার করা হয়। একটা স্টাডির ক্ষেত্রে নট নেসেসারি যে আমাদের সবগুলো স্টেপ আমাদের ব্যবহার করতে হয়, তা নয়, হ্যাঁ। অনেক ধরনের স্টাডি আছে, আমরা শিখব যে অ্যানালিটিক্যাল স্টাডি বলতে কী বোঝায়, ডেসক্রিপটিভ স্টাডি বলতে কী বোঝায়। তো আমাদের একটা স্টাডিতে স্ট্যাটিস্টিক্সের এই যে চারটা কম্পোনেন্টস দেখছি, এই দুইটা অ্যাকচুয়ালি সচরাচর অনেক বেশি ব্যবহার হয়, মানে হচ্ছে পপুলেশন থেকে স্যাম্পল নেওয়া এবং সেটাকে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করা বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে সামারাইজ করা, ঠিক আছে। তো অনেক সময় থাকে যে সেখানে আসলে ইনফারেন্সটা থাকে না বা হচ্ছে ডিসিশন মেকিং পার্টটা থাকে না, ঠিক আছে। জাস্ট আমরা ডেটাটাকে এক্সপ্লোর করি বা আইডেন্টিফাই দ্য প্যাটার্ন, মানে আমরা প্যাটার্নটা আইডেন্টিফাই করার জন্য মূলত এই যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস ইউজ করি বা ডেটাটাকে ডেসক্রাইব করার জন্য। এটা হচ্ছে মূলত আমাদের স্ট্যাটিস্টিক্সের বিগ পিকচার। এখন আমরা হচ্ছে যে এইখানে কয়েকটা শব্দ ভাইয়া হ্যাঁ ভাইয়া হচ্ছে এটা একটু আবার বুঝাই দেবেন, মানে পপুলেশনকে কি বলা হয় একটু আগে বলছেন, জিনিসটা আচ্ছা একটু আবার বুঝাই দেন প্রবাবিলিটির আগ পর্যন্ত। আচ্ছা, পপুলেশন মানে হচ্ছে এন্টায়ার গ্রুপ অফ পিপল, হ্যাঁ। যেমন জগন্নাথ ইউনিভার্সিটিতে 24,000 প্লাস স্টুডেন্ট আছে, এরা হচ্ছে যদি আমি বলি তাহলে জগন্নাথ ইউনিভার্সিটির পপুলেশন। কিন্তু মাইক্রোবায়োলজি বিভাগে মানে 300 জন শিক্ষার্থী আছে, তাহলে এই 300 জন হচ্ছে 24,000-এর একটা সাবসেট, রাইট। তো এই যে মানে এন্টায়ার যে স্টুডেন্ট মানে নাম্বার অফ স্টুডেন্টস, ওরা হচ্ছে পপুলেশন। আর হচ্ছে মাইক্রোবায়োলজি বিভাগে যারা আছে তারা হচ্ছে ওই পপুলেশনের একটা অংশ, ওদেরকে আমরা বলি স্যাম্পল। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, আমরা আরও মানে যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস মানে হ্যাঁ, এটা আমরা মানে দেখব একটু পরে, আমাদের মানে স্লাইড আছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বলতে কী বোঝাচ্ছি, হ্যাঁ। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে স্মোকিংয়ের ফলে লাং ক্যান্সার হয়েছে এরকম মানুষ বা লাং ক্যান্সারে ভুগছে এরকম মানুষ 24%, ওকে। এটা কি আমাদের একটা সামারি না? এটা একটা সামারি কিনা? জি ভাইয়া। তাইলে এইটাকে আমরা বলা হয় যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এখানে কিন্তু আমি কজ বর্ণনা করিনি, মানে আসলেই যে স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের অ্যাসোসিয়েশনটা আছে বা সম্পর্ক আছে, এইটা আমি স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করিনি, ঠিক আছে। জাস্ট আমি কি করেছি, একটা সামারি দাঁড় করিয়েছি যে স্মোকিংয়ের ফলে লাং ক্যান্সারে ভুগছে 24% মানুষ, ফর এক্সাম্পল যে কোনো একটা পপুলেশনের 24% মানুষ। তাহলে এইখানে কিন্তু আমি কজ অ্যান্ড ইফেক্ট বর্ণনা করিনি, এই জন্য এটাকে আমরা বলি এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা সামারি স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। কিন্তু যখন আমি অ্যাসোসিয়েশনটা চেক করব, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে ক্যান্সারের সাথে আমাদের লাং ক্যান্সারের সাথে স্মোকিংয়ের যে সম্পর্কটা, এটা স্ট্যাটিস্টিক্যালি যখন আমরা প্রুফ করব, তখন সেটাকে আমরা বলি ইনফারেন্স বা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে পার্টিকুলার স্লাইডে, অবশ্যই চ্যাট বক্সে মানে কেউ লিখে রাখলে উত্তর করবো শেষে ইনশাল্লাহ। ভাই ইনফারেন্সটা আবার একটু যদি বুঝাইতেন তাহলে একটু ভালো হতো। ইনফারেন্স মানে হচ্ছে ডিসিশন মেকিং, ওকে। আপনি মানে এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা কোনো কজ অ্যান্ড ইফেক্ট বর্ণনা করতে পারি, মানে অ্যাসোসিয়েশনটা আসলে আমরা ওভাবে বর্ণনা করতে পারি না। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের এটা মূলত ব্যবহার করা হয় কনফার্মেটরি স্টাডি হিসাবে, ঠিক আছে। মানে আপনি যে আসলেই স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের সম্পর্ক আছে, স্ট্যাটিস্টিক্যালি আপনি এটা টেস্ট করে বললেন হ্যাঁ দেয়ার ইজ এ অ্যাসোসিয়েশন, কিন্তু এইটা আমরা এই যে এক্সপ্লোরেটরি স্টাডি বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এটার মাধ্যমে করতে পারি না, তখন আমাদের প্রবাবিলিটির হেল্প লাগে,
বুঝতে না, পারছেন? ইডিআর পার্টে গেলে তখন ক্লিয়ার হবে। এখন আপনি যান ওইদিকে, কারণ ইডিআর পার্টে না গেলে এক্সাম্পল সহ বুঝতে পারবে না। ওকে, এখন যেটা বললাম, আম, আমাদের এই টার্মিনোলজিগুলো শিখতে হবে ভালো করে, যে পপুলেশন অ্যান্ড স্যাম্পল, পপুলেশন প্যারামিটার। এখানে আমি কিন্তু দেখেন মানে পপুলেশন আর প্যারামিটার দুইটা মানে একই সাথে দিয়েছি, কারণ কি এটা আমাদের বুঝতে হবে এখন। সেটা হচ্ছে যে পপুলেশন একটু আগে বললাম যে এন্টায়ার গ্রুপ অফ পিপল বা এন্টায়ার গ্রুপ দ্যাট ইউ ওয়ান্ট টু ড্র কনক্লুশনস অ্যাবাউট, হ্যাঁ। তো any large collection of objects or individuals such as Americans, students or trees, হ্যাঁ, about which information is desired। মানে মোট কথা হলো যে মানে হোল গ্রুপকে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে পপুলেশন। আর এই পপুলেশনের যে কোনো একটা সামারি যদি আমরা চিন্তা করি, সামারি নাম্বার লাইক যে এত পার্সেন্ট অথবা অ্যাভারেজ এত, হ্যাঁ, দ্যাট ডেসক্রাইবস দ্য এন্টায়ার পপুলেশন, সেটাকে আমরা বলি প্যারামিটার। ওকে, তাহলে পপুলেশনের সাথে প্যারামিটারের সম্পর্ক আছে। যদি আমরা পপুলেশন রিলেটেড কোনো সামারি দাঁড় করাই তাহলে সেটাকে বলা হয় প্যারামিটার। আর স্যাম্পলটাকে একটু আগে আমরা শিখেছি যে সাবসেট। এটা হচ্ছে দ্য স্যাম্পল ইজ এ স্পেসিফিক গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট ইউ উইল কালেক্ট ডেটা ফ্রম, হ্যাঁ। স্যাম্পল ইজ এ রিপ্রেজেন্টেটিভ গ্রুপ ড্রন ফ্রম দ্য পপুলেশন। অর্থাৎ আমাদের যে পপুলেশনটা আছে সেটার একটা সাবসেট হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পলের যদি কোনো আমরা স্ট্যাটিস্টিক্যাল সামারি দাঁড় করাই লাইক অ্যাভারেজ, পার্সেন্টেজ, হ্যাঁ, সেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স। তাহলে আমাদের এখানে পপুলেশনের সাথে প্যারামিটারের সম্পর্ক আছে, যে পপুলেশন রিলেটেড যদি কোনো সামারি আমরা দাঁড় করাই বা কোনো সামারি নাম্বার, সেটাকে বলি হচ্ছে মানে সেটা হতে পারে অ্যাভারেজ বা পার্সেন্টেজ, সেটা হচ্ছে প্যারামিটার। আর যদি স্যাম্পল রিলেটেড কোনো সামারি আমরা দাঁড় করাই সেটাকে আমরা বলবো স্ট্যাটিস্টিক্স। এই দুইটা পার্ট কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এখন একটু স্লাইডটা একটু বড় করা যায় কি ভাই, মানে জুম করা যায় কি? স্লাইড তো ফুল স্ক্রিন মোডে আছে, স্লাইড ফুল অনেক স্ক্রিন ছোট মোডে ছোট আছে, লেখা আছে। এটা জুম করার সুযোগ নেই। আচ্ছা, নেক্সট, এটা হচ্ছে আপনাদের পালা। এখন আপনারা উত্তর করবেন যে হোয়াট ওয়াজ দ্য প্রিভ্যালেন্স অফ স্মোকিং অ্যাট এক্স ইউনিভার্সিটি বিফোর নো স্মোকিং পলিসি, হ্যাঁ। এখানে দেখেন তিনটা পয়েন্টস আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে দ্য মেইন ক্যাম্পাস অ্যাট এক্স ইউনিভার্সিটি হ্যাজ পপুলেশন অফ অ্যাপ্রক্সিমেটলি, এখানে দেখেন 42,000 স্টুডেন্টস আছে। এ রিসার্চ কোয়েশ্চেন ইজ হোয়াট প্রপোর্শন অফ দিস স্টুডেন্টস স্মোক রেগুলারলি। এ সার্ভে ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটেড বা কন্ডাক্টেড এ স্যাম্পল, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। এখানে দেখেন 43% অফ দ্য স্যাম্পল স্টুডেন্টস রিপোর্টেড দ্যাট দে স্মোকড রেগুলারলি। ওকে, হাউ কনফিডেন্ট ক্যান উই বি দ্যাট 40% ইজ ক্লোজ টু অ্যাকচুয়াল প্রপোর্শন, হ্যাঁ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের কাজ হলো কোনটা মানে পপুলেশন, কোনটাকে আমরা প্যারামিটার বলছি, আর কোনটাকে স্ট্যাটিস্টিক বলছি, আর কোনটা হচ্ছে আমাদের স্যাম্পল, সেটা আপনাদেরকে বলতে হবে এখন। 42,000 হচ্ছে পপুলেশন আর 987 হচ্ছে স্যাম্পল। গ্রেট, এইটা হচ্ছে আমাদের পপুলেশন হুম। আর এটা স্যাম্পল, কারণ এখান থেকে মূলত এটা নেওয়া হয়েছে। তার মানে এটা হচ্ছে 42,000 একটা সাবসেট। এবার আপনি বলেন এই যে এটা 43%, এটা মানে কোন জায়গা থেকে এই সামারিটা করা হয়েছে? পপুলেশন স্যাম্পল এখানে একটু ভালো করে খেয়াল করেন, হাউ কনফিডেন্ট দ্যাট স্ট্যাটিস্টিক্স হবে ভাই এটা। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক হবে কেন? কারণ এই সামারিটা হচ্ছে স্যাম্পল থেকে করা হয়েছে। সামারিটা জি যদি ভাই, sample এখান থেকে করতাম তাহলে কি হতো সেটা? প্যারামিটার তখন প্যারামিটার পপুলেশন দিয়ে করলে প্যারামিটার আসবে, আর স্যাম্পল দিয়ে করলে সেটা স্ট্যাটিস্টিক আসবে। গ্রেট, হ্যাঁ গ্রেট। এই যে প্যারামিটারকে সাধারণত ম্যাক্সিমাম জায়গায় পি দ্বারা লেখা হয়, ঠিক আছে। আমরা একটু মানে যখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস শিখব উইথ আর, তখন আমি আসলে আরও ডিটেলে দেখানোর চেষ্টা করব যে পপুলেশন মিনকে কী দ্বারা প্রকাশ করে, স্যাম্পল মিনকে কী দ্বারা প্রকাশ করে। আমরা এখন আসলে এই যে মানে কোনটাকে কী দ্বারা ডিনোট করে ওইটার থেকে আমরা কনসেপ্টে ফোকাস করি। আপনারা কি এই যে এক্সাম্পলটা এটা কি বুঝেছেন? জি ভাইয়া। হ্যাঁ, ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হতে হবে, হ্যাঁ, কাইন্ডলি কথা বলবেন। আদারওয়াইজ ধরেন আমি 2 ঘন্টা এভাবে কথা বলে গেলে আসলে মানে আমি টায়ার্ড হব না ইনশাল্লাহ, কিন্তু আসলে কোনো কাজে আসবে না। তাইলে এটা কি বুঝতে পারছেন? তার মানে যে 42,000 স্টুডেন্ট ছিল সেখান থেকে 987 জন নেওয়া হয়েছে।
আর এই সামারিটা কোন জায়গা থেকে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? 987 জন স্মোকারদের মধ্যে থেকে নেওয়া হয়েছে, এজন্য এটা হলো যে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক থেকে। যদি এখান থেকে আমরা সামারি করতাম তাহলে সেটাকে আমরা বলতাম তাহলে আমরা বলতাম প্যারামিটার। ওকে, গ্রেট। এই যে আপনারা এই সলিউশনে পাবেন এখানে। তো আমি আসলে যেহেতু আলোচনা করেছি এটা আর শেয়ার করব না এখন। নেক্সট, এখানে আরেকটা আপনাদের কাজ আছে, এইটা আপনারা একটু খেয়াল করেন। 7 মিলিয়ন স্টুডেন্ট আছে একটা কলেজে, হ্যাঁ। জিপিএ এখানে দেখতে পাচ্ছেন যে লেটস অ্যাজিউম দ্যাট দ্য অ্যাভারেজ জিপিএ অফ অল দিজ কলেজ স্টুডেন্ট ইজ 2.7, হ্যাঁ, একটা স্কেলে মানে 4 পয়েন্ট স্কেলে। ইফ উই টক এ র্যান্ডম স্যাম্পল অফ 100, হ্যাঁ, 100 college students, how likely is it that the sampled 100 student should have an average? বলেন এইটাকে কি বলে, এটাকে কি বলে, এই যে এটা 7 মিলিয়ন তো হলো পপুলেশন, হ্যাঁ, ওকে। তারপর হলো যে এটা হচ্ছে প্যারামিটার। 2.7 প্যারামিটার, আর 100 যেটা ওটা তো স্যাম্পল, কারণ আমি স্যাম্পল নিয়েছি ওখানে, মানে এটা? 7 মিলিয়ন থেকে। লাস্টেরটা স্ট্যাটিস্টিক্স হবে না? স্ট্যাটিস্টিক্স গ্রেট। 2. হ্যাঁ, বাকি যারা তারা কি বুঝেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। থ্যাংক ইউ। এখন আমরা আসি স্যাম্পলিং ফ্রেম অ্যান্ড স্যাম্পল সাইজ, দুইটা টার্মিনোলজি। ফার্স্ট হচ্ছে স্যাম্পলিং ফ্রেম বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা আমরা এখন দেখব। দ্য স্যাম্পলিং ফ্রেম ইজ দ্য অ্যাকচুয়াল লিস্ট অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট দ্য স্যাম্পল উইল বি ড্রন ফ্রম, হ্যাঁ। আর আইডিয়ালি ইট শুড বি ইনক্লুড দ্য এন্টায়ার টার্গেট পপুলেশন, ঠিক আছে, নো বডি হু ইজ নট পার্ট অফ দ্যাট পপুলেশন, অ্যাকচুয়ালি পপুলেশনের পার্ট হতে হবে। আর স্যাম্পল সাইজ বুঝতেই পারছেন যে স্যাম্পল সাইজটা আমি এটা বোঝানোর জন্য আবার সামনের একটা এক্সাম্পলে যাচ্ছি, কাইন্ডলি একটু খেয়াল করেন। স্যাম্পল সাইজটা আমাদের বোঝাটা গুরুত্বপূর্ণ। এখানে স্টুডেন্ট সংখ্যা কত? 42,000, তাই না? তা এটাকে আমরা বলবো পপুলেশন সাইজ। এখান থেকে আমরা নিয়েছি কত? 987। এইটাকে আমরা বলবো স্যাম্পল সাইজ। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, জি এইটা ভাইয়া। একটা উদাহরণ। এখানে 42,000 কি স্যাম্পলিং ফ্রেম বলা যেতে পারে? হ্যাঁ, ওটা হলো আমাদের স্যাম্পলিং ফ্রেম। ভাই পপুলেশন আর মানে স্যাম্পলিং ফ্রেম কি তাহলে একই হলো না? না না, আপনি একটা পপুলেশনের সবাইকে কি ডেটা নিতে পারেন? আপনি সবার কি ডেটা না নিতে মানে পারবেন? যাদেরকে ডেটা definition নিবেন, টা হ্যাঁ, যাদেরকে ডেটা নিবেন। যেমন আমি একটা উদাহরণ বলি। আচ্ছা। সিম্পলি চিন্তা করেন, মেন্টাল হেলথ নিয়ে কথা বলি, যে দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন মেন্টাল হেলথ, ঠিক আছে? এখন কথা হলো এই মেন্টাল হেলথ আপনি নিয়ে কাজ করবেন, ইম্প্যাক্টটা কার? কোভিড-19-এর। কাজ করবেন কাদেরকে নিয়ে? ফর এক্সাম্পল ইয়থ। কিন্তু ইয়থ বলতে তো আপনার মানে অনেক বড় পপুলেশন বোঝায়, রাইট? তখন আমাদেরকে এটা স্পেসিফিক করতে হয়। ইয়থ বলতে ধরেন এর মধ্যে হেলথ ওয়ার্কার্স আছে, তারপরে স্টুডেন্টস আছে, তাই না? তারপরে মানে প্রফেশনালস আছে। তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ইয়থের মধ্যে আবার কাদেরকে নিয়ে কাজ করব, তাই না? ইয়থ কিন্তু একটা পপুলেশন, তাই না? তাইলে আপনি এটা আপনাকে ফিক্স করতে হবে যে আপনি এই ইয়থদের মধ্যে আবার কাকে নিয়ে কাজ করবেন। ফর এক্সাম্পল স্টুডেন্ট। বুঝাতে পারছি? ওকে, এই যে 7 মিলিয়ন, এইটা হচ্ছে আমাদের পপুলেশন সাইজ, না? বা পপুলেশন, তাই তো? আর এখানে এই যে 100, এটাকে আমরা বলবো স্যাম্পল সাইজ। বুঝাতে পারছি ব্যাপারটা? স্যাম্পল সাইজ কি এইটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, মানে একটা পপুলেশনের মধ্যে থেকে যাদের থেকে আমরা ডাটাটা নিব, যতটুকু অংশ থেকে, সেটাকেই আমরা স্যাম্পল সাইজ বলবো। হ্যাঁ, সেটাকে আমরা বলবো স্যাম্পল সাইজ। গ্রেট। এখন হচ্ছে আমাদের এই বেসিক টার্মিনোলজি কমপ্লিট হয়ে গেছে। এখন মানে কয়েকটা কথা আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে যে একটা ভালো স্যাম্পল বলতে আমরা কি বুঝি। মানে আমরা যখন স্টাডি করব, আমরা যদি একটা মানে জনগোষ্ঠীর প্রত্যেকের থেকে ডেটা নিই তাহলে ওইটাকে বলে সেন্সাস। এটা তো আপনারা জানেন, রাইট? আর যদি ওই মানে জনগোষ্ঠীর একটা অংশের থেকে ডেটা নিই তাহলে ওইটাকে বলি আমরা সার্ভে বা স্যাম্পলিং করে আমরা ডেটা নিচ্ছি, রাইট? তো একটা স্যাম্পল ভালো হওয়ার কিছু পূর্ব শর্ত আছে, মানে একটা ভালো স্যাম্পলের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা এখানে শিখব। যে স্যাম্পল যখন আমরা নিব সেটা অবশ্যই গোল ওরিয়েন্টেড হতে হবে। এরপর হচ্ছে অ্যাকিউরেট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন। এটা বলতে আমি কি বোঝালাম? যেমন এখানে আমাদের 7 মিলিয়ন মানে স্টুডেন্টস আছে। কেউ একজন আনমিউট আছে, মিউট করে দেন। 7 মিলিয়ন স্টুডেন্ট আছে, সেখান থেকে আমি 100 জন নিয়েছি। তো
আমাদেরকে এই মানে 100 জনকে এই 7 মিলিয়নকে রিপ্রেজেন্ট করে কিনা, ওকে, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। এখানে আমাদের 42,000 স্টুডেন্ট আছে, 987 জনকে নিয়েছি, তার মানে হচ্ছে এই 987 জনের রেজাল্ট আমি এই 42,000 জনের রেজাল্ট হিসেবে চালাতে পারি কিনা, সেটা আমাদেরকে এই স্যাম্পল সাইজের উপর ডিপেন্ড করবে। বা যেটা আমি বললাম যে স্যাম্পল সাইজ অলওয়েজ পপুলেশন রিপ্রেজেন্টেটিভ হতে হবে, মানে হচ্ছে আমার পপুলেশন যত আছে সেটাকে রিপ্রেজেন্ট করার মতো আমার স্যাম্পল সাইজ নিতে হবে আমার স্টাডিতে, ঠিক আছে। যেমন এখানে বললাম যে 42,000 স্টুডেন্ট আছে, তাদের মধ্য থেকে স্টাডি সাবজেক্ট বা স্টাডি পপুলেশন কারা, তারা হচ্ছে 987 জন। আসলেই কি এরা একে রিপ্রেজেন্ট করছে কিনা সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এই জন্য একটা ভালো স্যাম্পলের বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাকুরেট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন, গোল ওরিয়েন্টেড হতে হবে, এরপর হচ্ছে প্রপোর্শনাল। হ্যাঁ, এই স্যাম্পল একটা কথা ছিল, হ্যাঁ সরি ভাই আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। ভাই আপনি যে ওই যেই এক্সাম্পলটা দেখালেন ওইখানে তো বুঝলাম যে মানে স্যাম্পল সাইজটা আমি, হ্যাঁ, তো ওইখানে স্যাম্পল ফ্রেমটা তাহলে কি হবে মানে ওই এক্সাম্পল? আপনি কাদেরকে নিয়ে স্টাডি করছেন তারা। আচ্ছা, মানে এই যে আপনি যে ওইখানে বলেছিলেন ইয়ুথ বলতে তো আমরা বিভিন্ন সেক্টরের বোঝাচ্ছি, হ্যাঁ তাহলে ওই হ্যাঁ, সবগুলো সেক্টরকে একসাথে আমরা স্যাম্পল ফ্রেম বলবো, ইয়েস, আর যাদের থেকে নিব সেটাকে সাইজ বলবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, মানে একটু কনফিউশন ছিল তো এই জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া নদী অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, একটু জয়েন আমি করাবেন কিনা? এখানে রিকোয়েস্ট পাইনি। হ্যাঁ, আচ্ছা। ওকে, এরপরে যেটা বললাম যে স্যাম্পলটা অবশ্যই প্রপোর্শনাল হতে হবে। প্রপোর্শনাল মানে কি, ইট শুড বি লার্জ এনাফ টু রিপ্রেজেন্ট দ্য পপুলেশন প্রপারলি, যেটা একটু আগে বললাম। ইন জেনারেল দ্য লার্জার দ্য স্যাম্পল সাইজ দ্য মোর অ্যাকিউরেটলি অ্যান্ড কনফিডেন্টলি ইউ ক্যান মেক ইনফারেন্স, ইনফারেন্স মানে হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবাউট দ্য হোল পপুলেশন। তার মানে প্রপোর্শনাল ব্যাপারটা হচ্ছে এখানে আপনারা বুঝতে পারছেন যে ইন জেনারেল দ্য লার্জার দ্য স্যাম্পল সাইজ দ্য মোর অ্যাকিউরেট অ্যান্ড কনফিডেন্ট রেজাল্ট উইল বি প্রডিউসড, তাই না? মানে আমরা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের এই স্যাম্পল সাইজটা যত বড় হবে তো আমাদের ডিসিশন মেকিংটা তত ভালো হবে বা ইনফারেন্সেসটা তত ভালো হবে। এরপর হচ্ছে র্যান্ডম সিলেকশন হতে হবে, মানে হচ্ছে র্যান্ডমলি আমাদের যে স্টাডি পার্টিসিপেন্টস থাকবে বা আমাদের স্টাডি সাবজেক্ট যারা, তাদেরকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করবো। দিস মিনস দ্যাট এনি টাইম ইন দ্য গ্রুপ হ্যাজ এ ফুল অ্যান্ড ইকুয়াল চান্স অফ বিং সিলেক্টেড, প্রত্যেকের সমান অগ্রাধিকার থাকবে বা চান্স থাকবে সিলেক্টেড হওয়ার। হ্যাঁ, দিস মেক্স the selected sample truly representative in character. ওকে, এরপরে হচ্ছে ইকোনমিক্যাল। স্যাম্পল শুড বি ইকোনমিক্যাল, দ্য অবজেক্ট অফ দিস সার্ভে শুড বি অ্যাচিভড উইথ মিনিমাম কস্ট অ্যান্ড এফোর্ট, ঠিক আছে। তার মানে স্যাম্পল সাইজ বা স্যাম্পলটা অবশ্যই ইকোনমিক্যাল হতে হবে। এরপরে প্র্যাকটিক্যাল হতে হবে, মানে হচ্ছে যে দ্য স্যাম্পল ডিজাইন শুড বি সিম্পল, ইট শুড বি ক্যাপেবল অফ বিং আন্ডারস্টুড অ্যান্ড ফলোড ইন দ্য ফিল্ড ওয়ার্ক। যারা ফিল্ড ওয়ার্কে আপনাকে হেল্প করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা তারা বুঝতে পারে, বোধগম্য হয়, এরকম করে আপনাকে স্টাডিটা ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে আপনি যাদেরকে সিলেক্ট করেছেন স্টাডি পার্টিসিপেন্টস হিসেবে, তারা যেন অবশ্যই অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার হয়। এ স্যাম্পল শুড বি ডিজাইন্ড সো অ্যাজ টু প্রোভাইড অ্যাকচুয়াল ইনফরমেশন রিকোয়ার্ড ফর দ্য স্টাডি অ্যান্ড অলসো প্রোভাইড অ্যান অ্যাডিকুয়েট বেসিস ফর দ্য মেজারমেন্ট অফ ইটস ওন রিলায়েবিলিটি। ওকে, খুবই সিম্পল। তাহলে আমরা যেটা পড়লাম যে একটা ভালো স্যাম্পলের বৈশিষ্ট্য হচ্ছে গোল ওরিয়েন্টেড হতে হবে, অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পপুলেশন হতে হবে, প্রপোর্শনাল, র্যান্ডমলি সিলেক্টেড হতে হবে, সিলেক্ট করতে হবে পার্টিসিপেন্টসদের। এরপর ইকোনমিক্যাল, মিনিমাম কস্ট অ্যান্ড এফোর্টের মধ্যে এটা আমাদের রাখতে হবে, শুড বি প্র্যাকটিক্যাল। এরপর হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডারদের থেকে আমাদের স্যাম্পলটা বা ডেটাটা নিতে হবে। এটা হচ্ছে যে আমি যেটা বললাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্যাম্পল। এরপরে আমরা যখন এই পাবলিক হেলথ রিলেটেড বা এই বায়োস্ট্যাটিস্টিক্সের কাজ রিলেটেড যখন কোনো পেপার পড়তে যাব, তখন আমাদের কিছু টার্মিনোলজিস ফেস করতে হবে, যেটা বোথ এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স কম্বাইন্ড করে আমাদেরকে আসলে মাথায় রাখতে হবে। আদারওয়াইজ অথর্স যারা থাকেন পেপারে, ওনারা কি বোঝাতে চেয়েছেন বা কোন ভ্যারিয়েবলটা কী, এইটা আমরা আসলে ভালো করে বুঝতে পারবো না। এই জন্য আমি এখানে একটা টাইটেল দিয়েছি, টার্মিনোলজিস ইন এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। মানে ধরেন স্ট্যাটিস্টিক্সের যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা এপিডেমিওলজিতে আর একটা ভিন্ন নাম আছে, কিন্তু ব্যাপারটা একই। এই জন্য আমি এই দুইটা জিনিস কম্বাইন করেছি। যখন আমরা পেপার পড়ব, আপনাদের পেপারের টাস্ক থাকবে, এজন্য আমি এই টার্মিনোলজিগুলো এখনই আলোচনা করে দিচ্ছি। যখন আপনারা এই পেপারগুলো দেখবেন তখন এই টার্মিনোলজিসগুলো
ইজিলি আপনারা বুঝতে পারবেন। ফার্স্টে আমরা যেটা বলছি যে হোয়াট ইজ ভেরিয়েবল, যে কোনো এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশনে বা রিসার্চে ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা কি করি, দ্যাট মে প্রেডিক্ট কজ অ্যান্ড আউটকাম ইজ এক্সপোজার। হ্যাঁ, আমরা একটু পরে দেখব ভেরিয়েবল যেটা এখানে বলা হচ্ছে যে ভেরিয়েবল দ্যাট মে প্রেডিক্ট অর কজ অ্যান্ড আউটকাম ইজ এক্সপোজার। এখানে এই যে এক্সপোজার অ্যান্ড আউটকাম বলতে কী বোঝায় সেটা আমরা শিখব। ফার্স্টে আমরা দেখব যে স্ট্যাটিস্টিক্সে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কী বোঝায়। নাম শুনে আমরা বুঝতে পারছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে ডিপেন্ডেন্ট অন আদার ভেরিয়েবলস। হ্যাঁ, ইট ইজ দ্য ভেরিয়েবল দ্যাট ইজ মেজার্ড অর টেস্টেড বাই রিসার্চার। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, সেটা এখানে ক্যান বি ম্যানিপুলেটেড অর অল্টার্ড টু সি দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ভেরিয়েবলস। এখন এই দুইটা বোঝার জন্য আসলে মানে উদাহরণ দরকার। যেমন ইয়ার অফ এক্সপিরিয়েন্সের উপরে আমাদের স্যালারিটা ডিপেন্ড করে, রাইট? তাহলে এখানে স্যালারিটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। মানে কি, এই ইয়ার অফ এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করছে কে? স্যালারি। তার মানে হচ্ছে, মানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইনক্রিজেস, স্যালারি অলসো ইনক্রিজেস। হ্যাঁ, মানে আমরা কোরিলেশন আরও এটা ভালো করে শিখব। তার মানে এখানে হচ্ছে স্যালারিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে হচ্ছে এটা ইয়ার অফ এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছে। অন দ্য আদার হ্যান্ড এই যে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে ও অ্যাকচুয়ালি স্যালারির উপর ডিপেন্ড করছে না। ওকে, এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্থক্য। আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই যে স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে এইখানে স্মোকিংয়ের ফলে ক্যান্সার হয়। তার মানে এই যে ক্যান্সার, এইটা ডিপেন্ড করছে কার উপর? স্মোকিংয়ের উপরে। তার মানে হচ্ছে ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর স্মোকিং যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই সহজ কথাটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের অনেক মানে ইজি হবে যখন রিয়েল প্রবলেম সলভ করব। ঠিক আছে, এই যে স্যালারিটা মূলত আমাদের আউটকাম, রাইট? তো অনেক সময় এইটাকে আউটকাম ভেরিয়েবলও বলা হয়ে থাকে বা প্রেডিক্টর ভেরিয়েবলও বলা হয়ে থাকে। ঠিক আছে, ডিপেন্ডিং অন ইয়ার অফ এক্সপেরিয়েন্স। তার মানে এটা আমাদের আউটকাম বা প্রেডিক্টরও আমরা বলতে পারি, আউটকাম ভেরিয়েবল অথবা প্রেডিক্টর ভেরিয়েবল। এই সেম জিনিসটাই, মানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমাদের এপিডেমিওলজিতে যখন আসবে তখন হচ্ছে এই যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে বলা হয় আউটকাম ভেরিয়েবল, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটাকে বলা হয় এক্সপোজার। যেমন স্মোকিংটা হচ্ছে এক্সপোজার, হ্যাঁ, আর ক্যান্সারটা হচ্ছে আউটকাম। তার মানে আউটকাম ভেরিয়েবল যেটা, সেটা ডিপেন্ডেন্ট অন আদার ভেরিয়েবলস। হ্যাঁ, সহজ কথা এটা হচ্ছে যে ইট ইজ দ্য ভেরিয়েবল দ্যাট ইজ মেজার্ড অর টেস্টেড বাই রিসার্চার। আর যেটা এক্সপোজার সেটা হচ্ছে আপনার ক্যান বি ম্যানিপুলেটেড অর অল্টার্ড টু সি দেয়ার ইম্প্যাক্ট অন আদার ভেরিয়েবলস। হ্যাঁ, যেমন এখানে যে লাইনটা এখানে আছে যে স্মোকিং কজেস ক্যান্সার, তার মানে হচ্ছে ক্যান্সারটা ডিপেন্ড করছে স্মোকিংয়ের উপরে। তার মানে স্মোকিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো যখন আমরা এপিডেমিওলজিক্যাল কোনো পেপার দেখব তখন আসলে এই ওয়ার্ডটা থাকতে পারে যে আউটকাম। তাহলে আউটকামটা এটা কি? লাং ক্যান্সার, আর স্মোকিংটা হচ্ছে আমাদের এক্সপোজার। ঠিক আছে, এইটা হচ্ছে আপনারা যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিকো ফ্রেমওয়ার্ক বা হচ্ছে কীভাবে লিটারেচার সার্চ করতে হয়, তাই না? PICO, পি ফর পপুলেশন মানে স্টাডি সাবজেক্ট কারা, আই ফর ইন্টারভেনশন, সি ফর কম্প্যারিজন, ও ফর আউটকাম। ঠিক আছে, তো এটা আমি লিটারেচার সার্চে দেখিয়েছিলাম যাদের এখনও আছে। তো আমরা যখন পেপার করি তখন দেখেন এই জিনিসগুলোর সাথে কিন্তু আসলে মিল আছে। হ্যাঁ, যে ইন্টারভেনশন কি, আউটকাম কি, যেমন এখানে আমাদের আউটকাম ভেরিয়েবল কি, লাং ক্যান্সার। তো এইগুলোর আমাদের ভালোভাবে বুঝতে হবে যখন আমরা পেপার ইভ্যালুয়েট করতে চাবো বা আমাদের দরকার, তখন আমাদের এই যে টার্মিনোলজিগুলো আমরা এখন দেখলাম এগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ। এই যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আউটকাম অ্যান্ড এক্সপোজার, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এটা আমার জানা জরুরি। আবার যদি একটু রিপিট করতেন সংক্ষেপে। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে যেটা অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে না, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে অন্য ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে। যেমন ইয়ার অফ এক্সপিরিয়েন্সের উপর স্যালারি আমাদের নির্ভর করে, তার মানে স্যালারিটা হচ্ছে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আর ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। অ্যাট দ্য সেম টাইম স্মোকিং কজেস লাং ক্যান্সার বা ক্যান্সার, রাইট?
তো স্মোকিং যেটা এখানে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ক্যান্সারটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কারণ স্মোকিং করলেই আপনার ক্যান্সার হবে, তার মানে ক্যান্সারটা ডিপেন্ড করছে যে স্মোকিং একজন করলো কি করলো না। তার মানে হচ্ছে এখানে যে স্মোকিং যেটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর লাং ক্যান্সার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো যদি আমরা এপিডেমিওলজির ভাষায় বলি তাহলে হচ্ছে লাং ক্যান্সার যেটা সেটাকে আমরা বলতে পারি আউটকাম ভেরিয়েবল, আর স্মোকিং যেটা সেটা হচ্ছে এক্সপোজার। ওকে, কথা কিন্তু সেম, কিন্তু থ্যাংক ইউ। টার্মিনোলজিটা আলাদা হবে আর কি। ওকে, এখন আমরা এখানে একটা জিনিস শিখবো যে রিস্ক ফ্যাক্টরস বলতে কী বোঝায়। আমরা অনেক সময় এইটা পত্রিকায় বা পেপার যাই পড়ি না কেন সেখানে আমাদের রিস্ক ফ্যাক্টরস কথাটা থাকে। তো এইটা বলতে কী বোঝায়? এক্সপোজার্স দ্যাট ইনক্রিজেস অর ডিক্রিজেস দ্য likelihood of developing disorders, conditions or disease are called risk factors. Exposure কি হতে পারে? যেমন স্মোকিং। হ্যাঁ, তো রিসার্চ has shown a strong statistical association between exposure of smoking and the outcome of having lung cancer. তার মানে স্মোকিং ইজ দেয়ারফর এ রিস্ক ফ্যাক্টর। তার মানে এখানে স্মোকিংটা হচ্ছে আমাদের কি একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে, বা স্মোকিংটাই হচ্ছে রিস্ক ফ্যাক্টর। গট ইট? এই যে এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স কম্বাইন করে আমরা যে টার্মিনোলজিগুলো দেখলাম, এই রিলেটেড কোনো প্রবলেম আছে আপনাদের? ভাইয়া এপিডেমিওলজি জিনিসটা কি, এই টার্মটা কি? এপিডেমিওলজি অ্যাকচুয়ালি এটা যদি বলি যে স্টাডি অফ ডিজিজ ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তো এটা আমরা আলোচনা করব নেক্সটে স্টাডি ডিজাইন যখন পড়ি আরও ইন ডিটেল ইনশাল্লাহ। ঠিক আছে, তো এপিডেমিওলজি মূলত একটা আলাদা একটা সাবজেক্ট। ঠিক আছে, আলাদা একটা সাবজেক্টই, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই যেটা বললাম যে স্টাডি অফ ডিজিজ ডিস্ট্রিবিউশন। ওকে, এইটুকু কারো কোনো সমস্যা আছে? একটু আউটকাম আর এক্সপোজারটা নিয়ে হ্যাঁ, কনফিউজড। আউটকাম হচ্ছে যে এইটুকু একটু সমস্যা হচ্ছে। জি ভাইয়া, আউটকামটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা মনে রাখবে। আউটকাম জাস্ট ডিপেন্ডেন্টের একটা মানে সিমিলার ওয়ার্ড। এইভাবে চিন্তা করি যদি আমরা, তাহলে আমাদের মনে থাকতে সুবিধা হবে। কারণ এখানে যে এক্সপোজার সেটা হচ্ছে স্মোকিং। আচ্ছা ভাইয়া, এবার হ্যাঁ, বুঝতে পারছি, এইটা নিয়ে সমস্যা হচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, এগুলি লিখি পাচ্ছে না। আমরা টার্মিনোলজিসগুলো শিখলাম। এখন আমাদের থ্যাংক ইউ ভাইয়া। আগাইতে সুবিধা হবে। এখন আমরা দেখব যে এই যে স্ট্যাটিস্টিক্স আমরা পড়ছি এটা কত ধরনের। হ্যাঁ, এই যে যাদের একটু কনফিউশন হচ্ছিল যে এক্সপ্লোরেটরি রিসার্চ মানে ডেটা অ্যানালাইসিস এবং ইনফারেন্স, এই দুইটার মধ্যে আসলে মানে কি, তো এখন আসলে এটা ক্লিয়ার হবে। Types of statistics, there are two kinds of statistics. One is descriptive and other one is inferential statistics. তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটার আর একটা নাম হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা ইডিএ। হ্যাঁ, ওটাকে সংক্ষেপে বলা হয় ইডিএ। ওকে, তো এইটার কাজ কি? আইডেন্টিফাই ইম্পর্ট্যান্ট এলিমেন্টস ইন এ ডেটা সেট। ওকে, আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে এক্সপ্লেন দোজ এলিমেন্টস বাই রিলেশনশিপস উইথ আদার এলিমেন্টস। ঠিক আছে, তাহলে যেটা বললাম এইটার কাজ হচ্ছে আইডেন্টিফাই ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, আর ইনফারেন্সিয়ালের কাজ হচ্ছে অ্যাসোসিয়েশন চেক করা বা রিলেশনশিপ। যেমন একটু আগে একটা এক্সাম্পল নিয়ে আমরা কথা বলছি, যেমন যদি আমরা এভাবে চিন্তা করি যে কফি খাওয়ার সাথে বেড টাইম হ্যাবিটের কোনো সম্পর্ক আছে কিনা, তাই না? তো এই সম্পর্কটা আমরা চেক করতে চাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ব্যাপারটা কি বোঝা গেছে? এইটা ভাই এটা আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। কোনটা? এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স? জি ভাই। আচ্ছা, ধরেন আমি যেটা বললাম যে কফি খাওয়ার সাথে বেড টাইম হ্যাবিটের কোনো সম্পর্ক আছে কিনা, তো দেখা গেল যে 30% স্টুডেন্ট আছে যারা কফি পান করে। হ্যাঁ, তো এটাকে আমাদের একটা ফর এক্সাম্পল একটা ক্লাসে 30% স্টুডেন্ট আছে যারা হচ্ছে কফি পান করে, তো এইটা আমাদের একটা সামারি না? এটা কি একটা সামারি কিনা? জি ভাই, সামারি। সামারি স্ট্যাটিস্টিক্স। তো এইটা হচ্ছে আমাদের একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্টস। ওকে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে এই যে ডেটা থাকবে আমাদের সেটাকে সামারাইজ করা। এটুকু কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ডেটাকে সামারাইজ করা। এবার আসি, এই যে আমি যে বললাম যে কফি পান করার সাথে বেড টাইম হ্যাবিটের কোনো সম্পর্ক আছে কিনা,
সেটা চেক করবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ওকে, কিভাবে এটা চেক করবে? এখানে বিভিন্ন ধরনের হাইপোথিসিস আছে বা হাইপোথিসিস টেস্টিং বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে, সেগুলোর মাধ্যমে মানে এই যে আমরা ডেটা কালেক্ট করব, তারপরে টেস্ট করব যে আসলেই সেখানে কোনো অ্যাসোসিয়েশন আছে কি না। ঠিক আছে? তো এই যে যেটা বললাম যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে একটা সামারি দাঁড় করানো, কিন্তু আসলেই একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবলের কোনো সম্পর্ক আছে কি না, ওইটা ডিউ টু চান্স নাকি স্ট্যাটিস্টিক্যালি আসলেই সিগনিফিক্যান্ট, সেটা চেক করবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আই হোপ ক্লিয়ার হয়েছে। এবার বুঝতে পারছি, বাকি ধন্যবাদ কারো ভাই। কোনো মানে কনফিউশন আছে কারো? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, একটা কথা বলছিলেন আপনি সিগনিফিকেন্ট। আমরা স্ট্যাটিস্টিক্যালি কখন একটা ডাটা দেখলে বুঝবো সিগনিফিকেন্ট এন্ড নন সিগনিফিকেন্ট? হ্যাঁ, বলছি একটু পরে। হ্যাঁ, মানে কখন আমরা এটা সিগনিফিক্যান্ট ধরবো বা ইয়ে করবো, হ্যাঁ, জি ভাইয়া, জি। বলছি একটু পরে ইনশাল্লাহ। ওকে, তো আমরা এখানে আসি ফার্স্টে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেটা আমি বললাম যে এইটা অ্যাকচুয়ালি প্রোভাইড অ্যান এক্সপ্লোরেটরি অ্যাসেসমেন্ট অফ ডেটা ফ্রম এ স্টাডি। হ্যাঁ, নট কনফার্মেটরি অ্যাসেসমেন্ট, এক্সপ্লোরেটরি। হ্যাঁ, তো এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমাদেরকে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি মানে তো আমরা বুঝি গ্রাফস অর চার্টস, সামারি স্ট্যাটিস্টিক্স, এগুলো প্রোভাইড করে। এখন এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে 3 ভাগে ভাগ করা হয়। ওকে, একটা হলো ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, যেটাকে অ্যাট এ টাইম একটা ভেরিয়েবলকে সামারাইজ করতে পারে, যেমন অ্যাভারেজ হাইট ফর এক্সাম্পল। অ্যাভারেজ হাইট আমরা একটা বললাম, সেটাকে আমরা বলবো ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, কারণ এখানে হাইট একটাই ভেরিয়েবল। বাইভেরিয়েট অ্যানালাইসিস, এটা মানে কম্পেয়ার টু ভ্যারিয়েবলস, যেমন ফর এক্সাম্পল যে ওয়েটের সাথে বিএমআইয়ের কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, ইজ দেয়ার এনি রিলেশনশিপ বিটুইন ওয়েট অ্যান্ড বিএমআই। তখন আমরা এখানে কথা বলছি দুইটা ভ্যারিয়েবল নিয়ে, সেটাকে আমরা বলি বাইভেরিয়েট অ্যানালাইসিস। আর যখন আমরা দুইয়ের অধিক ভেরিয়েবল নিয়ে কাজ করব বা সামারাইজ করব, বা অ্যাকচুয়ালি যখন আমাদের দুই বা দুইয়ের অধিক ভেরিয়েবল থাকবে, তখন আমরা সেটাকে বলবো কম্প্যারিজন বা কম্পেয়ার করা। হ্যাঁ, তো বাইভেরিয়েট অ্যানালাইসিস মূলত যেটা করে, দুইটা ভেরিয়েবলের মধ্যে কম্পেয়ার করে। আর মোর দ্যান টু হলে, সেটা মোর দ্যান টু ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, সেটাকে আমরা বলবো মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে 3 ধরনের, একটাকে বলে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে বাইভেরিয়েট অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। ঠিক আছে, এরপর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এইটা হচ্ছে অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স। ঠিক আছে, এভিডেন্স, এই যে যিনি আমাকে প্রশ্ন করলেন যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা, এই যে আমরা এই ডেটা সেটের মাধ্যমে বুঝবো ইনশাল্লাহ, একটু ওয়েট করেন। অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স ফর এগেনস্ট আ হাইপোথিসিস, ইভালুয়েট দ্য ডেটা। তো এটা যেটা করে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে জেনারেলাইজ কনক্লুশনস ফ্রম ডেটা ফ্রম পার্ট অফ এ গ্রুপ, মানে হচ্ছে স্যাম্পল যা আমরা নিই, অথবা টু দ্য হোল গ্রুপ অফ পিপল, মানে বা পপুলেশন। অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স, ধরেন আমি মানে কল্পনা করছি যে স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে একটা সম্পর্ক আছে, এইটা আমার হচ্ছে অনুমান, এইটাকে বলা হচ্ছে আপনার নাল হাইপোথিসিস। তাহলে নালের বিপরীত অল্টারনেটিভও হাইপোথিসিস হতে পারে, মানে আপনি যেটা ভাবছেন তার বিপরীতটাও তো হতে পারে। তা আমি ধরে নিচ্ছি যে লাং ক্যান্সারের সাথে স্মোকিংয়ের সম্পর্ক আছে, তাইলে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কী হবে? যে কোনো সম্পর্ক নাই। এই যে আমি অনুমান করলাম যে মানে স্মোকিংয়ের সাথে লাং ক্যান্সারের সম্পর্ক আছে, এটাকেই বলছি যে এটা যে আমার এই দাবি যে সত্য, এইটা স্ট্যাটিস্টিক্যালি যদি আমি প্রুফ করতে পারি, সেটাকে বলছি যে অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স। তারপরে মেক কম্প্যারিজনস, মেক প্রেডিকশনস। কম্প্যারিজন বলছি কাকে? যেমন ধরেন কথার কথা যে বিএমআই, মেল অ্যান্ড ফিমেল, এই দুইজনের মধ্যে বিএমআইয়ের কী পার্থক্য আছে, সেটা আমরা মানে চেক করতে চাই। তো সেটাকে আমরা বলি যে মেক কম্প্যারিজনস, বা আমরা কম্পেয়ার করতে পারি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে। আর মেক প্রেডিকশনস মানে হচ্ছে আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারি। ধরেন কিছু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আমি বলতে পারি যে একজন মানুষের ডায়াবেটিস আছে কি নাই, অথবা হার্ট ডিজিজ আছে কি নাই। ওকে, এখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং আর একটা মডেল বিল্ডিং। তো আমি এখানে সময় নষ্ট না করে এখানে আসছি। ফার্স্টে হচ্ছে এই যে যাদের কনফিউশন ছিল সেটা আমি এখন বলছি। এখানে আমি একটা প্রশ্ন, এইগুলোকে বলে রিসার্চ কোয়েশ্চেন, মানে এটা একটা ডেটা সেট।
ওকে, এজ, সেক্স, চেস্ট পেন, তো এইভাবে হচ্ছে এই কয়েকটা ভ্যারিয়েবল আছে। এইগুলো হচ্ছে এই যে এজ, এইটা একটা ভ্যারিয়েবল, সেক্স একটা ভ্যারিয়েবল। ওকে, তো এখন আমার টাইপ অফ ভ্যারিয়েবল নিয়ে আমার কথা বলা দরকার নেই। আর এই যে একটা রো, এটা এই যে কলাম যেগুলো সেটাকে আমরা বলি এক একটা ভ্যারিয়েবল। ভালো করে খেয়াল করি আমরা, হ্যাঁ, এই যে কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম বরাবর যেগুলো আছে সেটাকে আমরা বলি ভ্যারিয়েবল। আর এই যে রো বরাবর যেটা আছে সেটাকে বলে আমরা অবজারভেশন। মানে হচ্ছে ধরেন আমাদের এইখানে 45 জন ক্লাসে জয়েন করেছেন, আমি প্রত্যেকের কাছে গিয়ে মানে প্রশ্ন করব আপনার বয়স কত, আপনার জেন্ডার কি, চেস্ট পেন, স্টেটাস, হ্যাঁ, তারপরে হচ্ছে কোলেস্ট্রল, এইভাবে আমি আপনাকে প্রশ্ন করব। তার মানে হচ্ছে এইটা হচ্ছে পার্সন 1-এর ক্ষেত্রে আমার এই ডেটাগুলো আমি স্টোর করেছি বা এন্ট্রি করেছি বা জমা করেছি। এটা হলো পার্সন 2-এর ক্ষেত্রে করেছি। তার মানে এটা হচ্ছে আমাদের এক একটা অবজারভেশন, মানে এক একটা ইন্ডিভিজুয়ালের জন্য এই ডেটাটা আমি ইনপুট নিয়েছি। ওকে, তার মানে এই রো বরাবর যেগুলো আছে সেটাকে আমরা বলি অবজারভেশন, আর এই কলাম বরাবর যেগুলো আছে সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে এখানে প্রশ্ন আছে কয়েকটা, খেয়াল করেন। ডাজ দ্য এজ অফ পার্সন কন্ট্রিবিউট টুয়ার্ডস হার্ট অ্যাটাক? এই লাস্টে যে আউটপুট ভ্যারিয়েবলটা আছে এটা হচ্ছে 1, মানে হচ্ছে ইয়াস, মানে হচ্ছে যে তার হার্ট ডিজিজ আছে। 0 মানে নো, ঠিক আছে, হার্ট ডিজিজ নাই। তো এখানে আমি কয়েকটা রো শো করিয়েছি, এ কারণে আপনি শুধু 1 দেখতে পাচ্ছেন, কিন্তু এই ডেটা সেটে 0 আছে। ওকে, তো এখন এই যে একজনের হার্ট ডিজিজ আছে কি নাই, এটা হচ্ছে ইয়েস অর নো, মানে হচ্ছে আমাদের ক্যাটাগরি করেছি বা ক্যাটাগরিক্যাল ডেটা। এটা একটু পরে আমরা শিখবো যে টাইপ অফ ডেটা কি। তো এভিডেন্স কিভাবে আমরা চেক করি সেটা একটু খেয়াল করেন। তো এখানে যে কোশ্চেনগুলো আছে, আর ডিফারেন্ট টাইপস অফ চেস্ট পেন রিলেটেড টু ইচ আদার অর দ্য পসিবিলিটি অফ গেটিং এ হার্ট অ্যাটাক? তো এইখানে ধরেন আমি এই প্রশ্নটা নিচ্ছি, ডাজ ব্লাড প্রেশার ইনক্রিজ দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাক? এইটা হচ্ছে আমার রিসার্চ কোশ্চেন। তো এখন আমি একটা অনুমান করছি, ঠিক আছে। অনুমানটা হচ্ছে যে ফর এক্সাম্পল ধরেন যে ব্লাড প্রেশার আসলেই আপনার হার্ট অ্যাটাকের রেটটাকে বা রিস্কটাকে ইনক্রিজ করে কিনা। হ্যাঁ, তো আমি আমার যে হাইপোথিসিসটা, মানে নাল হাইপোথিসিস, মানে আমার শুরুর হাইপোথিসিস যেটা, সেটা আমি ধরলাম ইয়েস, এটা করে। তাহলে অল্টারনেটিভ কী হবে? অল্টারনেটিভটা হচ্ছে নো, তাই না? তো এখন এই যে আমি হাইপোথিসিস দুটো সেট করলাম, এটা আমাকে স্ট্যাটিস্টিক্যালি প্রুফ করতে হবে। তো প্রুফ করতে হলে এইখানে আমাদের কয়েকটা ফ্যাক্টর আছে, যেটা আসলে এখন আপনাদের মানে ওইটা অ্যাডভান্স মনে হতে পারে, কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন অবশ্যই আমার উত্তর দিতে হবে। এইখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করতে হয়। মানে ধরেন যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যে কোনো না, অবশ্যই আমাদের স্পেসিফিক টেস্ট আছে, সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো আমাদেরকে পারফর্ম করতে হয়। পারফর্ম করার পরে ওরা আমাদেরকে একটা পি ভ্যালু দেয় বা প্রবাবিলিটি ভ্যালু। এই যে প্রবাবিলিটি ভ্যালু দিল, এইটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিংয়ের ভ্যালু। মানে আমরা একটা মানে কাট অফ ভ্যালু সেট করি, যেমন ধরেন 0.05, এটা সাধারণত ধরা হয় প্রবাবিলিটি ভ্যালু। তো যদি আমাদের প্রবাবিলিটি ভ্যালুটা 0.05 বা 5% হয়, তো আমি আগে থেকে আমার মানে আমি স্টাডি যখন করব তখন আমার এই কাট অফ ভ্যালুটা আমার সেট করা থাকবে বা আমি সেট করে নিব। যদি কাট অফ ভ্যালুটা যদি আমার লেস দেন 0.05 হয়, তার মানে হচ্ছে আমার এই রেজাল্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তার মানে আমি যে অনুমানটা করেছি সেটা সত্য। আমার কথা বুঝছেন? এই যে কাট অফ ভ্যালুটা আমরা ধরেছি, যদি মানে মানে যদি লেস দেন 0.5 হয়, তাহলে হচ্ছে আমরা কি করি, এই যে আমাদের যে অনুমানটা সেটা হচ্ছে তার পেছনে এভিডেন্স আছে, মানে স্ট্যাটিস্টিক্যালি ওটা সিগনিফিক্যান্ট। আর যদি গ্রেটার দেন 0.05 হয়, তার মানে ওইটার পেছনে মানে ওইটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, মানে হচ্ছে আমার অনুমান মানে আচ্ছা ভাইয়া, তাহলে কি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে ইয়েস, যেহেতু লেস দেন 0.05? হ্যাঁ, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা যখন স্টাডি করি তখন আমরা ফিক্স করে নিই যে আমি পি ভ্যালু লেভেলটা কত ধরবো, ঠিক আছে। তো ভাইয়া, এই যে আমরা পি ভ্যালু লেভেলটা যে পাইলাম, এটা কি ওই যে ফার্স্টে যে আপনি দেখাইছিলেন যে একটা সার্কেল, ওটার কি ইন্টারফারেন্সটা কি আমরা পি ভ্যালুটাকে বলবো? হ্যাঁ, এই যে প্রবাবিলিটি এখানে আমাদের ব্যবহার হচ্ছে,
ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি মানে আমাদের হাতে ক্যালকুলেট করতে হবে না, ঠিক আছে? এটা আর প্রোগ্রামিং করে দেবে। তো এইটা আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে, যেটা আসলে আজকের লেকচারের পার্ট না। কিন্তু এই যে মানে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কীভাবে কাজ করে সেটা আমি বোঝানোর জন্য মূলত এটা বললাম। ওকে, এইটা কি মোটামুটি বোঝা গেল? আমি আবারও বলছি, জি ভাইয়া। এই ডেটা সেট থেকে আমি বললাম অ্যাভারেজ এজ 20.5 ইয়ার্স। এইটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। ওকে, কারণ এটা আমাদের একটা সামারি। কিন্তু এই যে আউটপুট মানে হচ্ছে হার্ট ডিজিজ, এইটার সাথে এখানে আমি কি বলেছি, ব্লাড প্রেশার, তাই না? ব্লাড প্রেশার, ফর এক্সাম্পল ধরেন এই মানে হার্ট অ্যাটাকের সাথে এই যে কোলেস্ট্রল লেভেল, সরি এটা কোলেস্ট্রল, এই এইটার সাথে কোনো সম্পর্ক আছে কি না, এইটা আমরা স্ট্যাটিস্টিক্যালি মানে প্রুফ ডিসপ্রুফ করব, ঠিক আছে? তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এবার কি বোঝা গেছে? না বুঝলে আগাবো না, জি বাকি ভাইয়া। যারা আছেন মানে রেসপন্স করেন। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, এখন এইটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিংয়ের পার্টটা গেল। এরপরে হচ্ছে মডেল ফিটিং বলে একটা ব্যাপার আছে। এইটা খুবই ইন্টারেস্টিং, যাদের ইচ্ছে আছে মানে প্রেডিক্টিভ মডেলিং নিয়ে কাজ করা বা এপিডেমিওলজিক্যাল মডেলিং নিয়ে কাজ করা, খুবই ইন্টারেস্টিং ফিল্ড। এটা মানে অনেক সুযোগ আছে। এটা হচ্ছে ফিউচার প্রেডিকশন। হ্যাঁ, তো এই মডেলিংটা মানে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বা মেশিন লার্নিং বলে একটা মানে টপিক আছে। জাস্ট আমি এখন স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এই টার্মিনোলজিটা ইউজ করছি। এখানে দেখেন এই আউটপুট বাদ বাকি যেগুলো আছে, এই ভ্যারিয়েবলগুলোর উপর বেস করে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদম ব্যবহার করব। সে আমাকে আউটপুট দিবে যে ইদার এই পার্সনের মানে এখানে দেখেন তার হার্ট ডিজিজ আছে অথবা নাই। তার মানে কি ডিসিশনটা কি বাইনারি না? এটা কি আপনারা বুঝতে পারছেন? এই যে আউটকাম, এটা কি বাইনারি না? জি ভাইয়া, বাইনারি। মানে আমি একটা মডেল বিল্ড করব, স্ট্যাটিস্টিক্যাল মডেল। কি করবে সে, বেসড অন দিস ভ্যারিয়েবলস, মানে হচ্ছে যে এজ থেকে শুরু করে এই পর্যন্ত কি করবে, এই ভ্যারিয়েবলগুলো সে ব্যবহার করবে, স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদমটা ব্যবহার করে আমাকে জাস্ট আমাকে প্রেডিকশান দিবে যে এই পার্সন, এটা তো আমাদের অবজারভেশন 1 বা ইন্ডিভিজুয়াল 1, ইন্ডিভিজুয়াল 2, ইনার হার্ট ডিজিজ আছে কি নাই। তো স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বা মডেলগুলো আমাদের 100% অ্যাকুরেসি প্রোভাইড করে না। এই জন্য আবার আমাদেরকে অ্যাকুরেসি ক্যালকুলেট করতে হয় যে আসলে আমার মডেলটা কতটুকু অ্যাকুরেটলি কাজ করছে। ওকে, তো আমি যেটা বললাম যে এই ফিচারগুলোর উপর বেচ করে যে আমাকে বলে দিচ্ছে যে একজনের হার্ট ডিজিজ আছে কি নাই, ডায়াবেটিস আছে কি নাই, তাইলে এইটা কি জাস্ট আমাকে একটা প্রেডিকশান দিচ্ছে, তাই না? এইটা কি আমাকে একটা প্রেডিকশান দিচ্ছে না জাস্ট? হ্যাঁ, তো এই যে আমাদের হার্ট ডিজিজ, ফর এক্সাম্পল ধরেন ব্লাড প্রেশারের সাথে হার্ট ডিজিজের সম্পর্ক আছে কিনা, এইটা আমাদের ব্যাখ্যা করতেছে বা এইটার কোনো এক্সপ্লানেশন আমি পাচ্ছি? না। পাচ্ছি না। এই জন্য এইটাকে বলা হয় প্রেডিক্টিভ মডেলিং। বুঝতে পারছেন? এটাকে বলে প্রেডিক্টিভ মডেলিং। কিন্তু ধরেন আমি এমন একটা মডেল, স্ট্যাটিস্টিক্যাল মডেল এরকম অনেক আছে যে আমরা যদি মানে বিল্ড করি যে আমাকে এক্সপ্লেইন করবে যে আসলেই এই মানে হার্ট ডিজিজের সাথে ধরেন এজ, তারপরে কোলেস্ট্রল লেভেল, এরপরে হচ্ছে আপনার ব্লাড প্রেশার, এইগুলা সম্পর্কিত। মানে হচ্ছে আপনার এই যে মানে হার্ট ডিজিজ এইটার উপরে এই ভ্যারিয়েবলগুলোর ইনফ্লুয়েন্স আছে। যখন আমাদের এই যে ইনফ্লুয়েন্স আছে এই জিনিসটা ব্যাখ্যা করে দেবে কোনো মডেল, সেটাকে আমরা বলবো এক্সপ্লেনেবল স্ট্যাটিস্টিক্যাল মডেল। এটুকু ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। তার মানে প্রেডিক্টিভ মডেলিং যেটা, সেটা হচ্ছে আমাদের জাস্ট ফিউচার বা যে আউটকাম বা ভ্যারিয়েবলটা সেটা আমাদেরকে প্রেডিক্ট করে দেবে বা প্রেডিকশান করে দেবে। যেমন ধরেন ইয়ার অফ এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনার বলে দিবে যে আপনার ফিউচার স্যালারি কত হবে। এইটাকে আমরা বলতে পারি প্রেডিক্টিভ মডেলিং, ঠিক আছে? কিন্তু ধরেন আপনার ওই স্যালারি বাড়ার পেছনে কোন কোন ফ্যাক্টরস কাজ করছে বা কোন কোন ভ্যারিয়েবলের ইনফ্লুয়েন্স আছে, সেটা কিন্তু ওই প্রেডিক্টিভ মডেলিং কী করতে পারে না, মানে প্রেডিক্টিভ মডেল যেগুলো আছে কী করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। বোঝা গেছে? তাহলে এই যে মডেল ফিটিং, এটা হলো 2 টাইপস। একটা হচ্ছে আপনার এক্সপ্লেনেবল মডেলিং, আর একটা হচ্ছে প্রেডিক্টিভ মডেলিং। প্রেডিক্টিভ মডেলিংয়ের কাজ হচ্ছে জাস্ট আমাকে ফিউচারটাকে আমাদের যে আউটকাম থাকবে সেটাকে জাস্ট প্রেডিক্ট করে দেওয়া। কিন্তু ওই
আউটকামের উপর অন্য অন্য ভ্যারিয়েবলের ইনফ্লুয়েন্স আছে কিনা বা অন্য অন্য কোনো ফ্যাক্টরস কাজ করছে কিনা সেটা আমাদেরকে এক্সপ্লেন করে দিবে না, ঠিক আছে? যে মডেলগুলো বিল্ড করলে আমরা ওইটার এক্সপ্লেনেশন পাই সেটাকে আমরা বলি এক্সপ্লেনেবল মডেল। আই হোপ বুঝতে পারছেন। এরপরে আসি যে এ ওয়ার্ল্ড উইদাউট স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? আমরা যদি আসলেই মানে স্ট্যাটিস্টিক্স ছাড়া দুনিয়া কেমন হতো সেটা জাস্ট মানে এটা আমি খুব দ্রুত যাব কারণ এটা ম্যাক্সিমামই জানে। ফার্স্টে আসি সার্ভে। আমরা আসলে চুজ করতে পারতাম না আমাদের পছন্দের প্রার্থী, হ্যাঁ, ইলেকশন না হলে। তার মানে এখানে স্ট্যাটিস্টিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। সার্চ ইঞ্জিন, আমাদের সামনে অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে, গুগল, বিং, এরপরে ডাকডাকগো, হ্যাঁ, ব্রেভ, তো এরকম অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। তো উইদাউট স্ট্যাটিস্টিক্স উই would have to search the internet one site at a time, ওকে? এরপর হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকের কাছে পরিচিত, ঠিক আছে? ওয়েদার ফোরকাস্টিংটা অনেকের কাছে পরিচিত, যেটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের ভূমিকা অনেক বড়। এরপরে অ্যানিমাল মডেলস ইন মেডিসিন, যারা এই যে আমাদের অনেকেই আছে এরকম যে এগুলোকে গুরুত্ব দেয় না, স্ট্যাটিস্টিক্স বা এই কোর্সগুলোর খুব একটা গুরুত্ব দেয় না বা ইয়ে করে না। তো যারা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ডেটা জেনারেট করে, মানে হচ্ছে মলিকুলার লেভে কাজ করে, তাদের জন্য স্ট্যাটিস্টিক্স যে গুরুত্বপূর্ণ সেই জন্যই এই টাইটেলটা এখানে অ্যাড করা হয়েছে, অ্যানিমাল মডেলস ইন মেডিসিন। হ্যাঁ, উইদাউট স্ট্যাটিস্টিক্স ল্যাব মাইস উড হ্যাভ নাথিং টু ডু, ওকে? প্রসেস কন্ট্রোল, যেটা আমরা উইদাউট স্ট্যাটিস্টিক্স অটোমোবাইল আরও অনেক ধরনের এই প্রসেস কন্ট্রোলিং যে সিস্টেমগুলো আছে সেগুলো বেসড অন স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্যাল যে মেথডসগুলো আছে সেগুলোর অনেক বড় ভূমিকা রয়েছে। তারপরে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? উইদাউট স্ট্যাটিস্টিক্স উই উডেন্ট নো হোয়ার দ্য প্ল্যানেটস আর, ওকে? তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে কোন কোন ফিল্ডে স্ট্যাটিস্টিক্সের গুরুত্ব আছে, মানে এমন কোনো ফিল্ড নাই যেখানে আসলে স্ট্যাটিস্টিক্স ব্যবহৃত হয় না। এপিডেমিওলজি অ্যান্ড দ্য ইফেক্টস অফ স্মোকিং, ঠিক আছে? আসলে যে স্মোকিং যে আমাদের ক্যান্সার সৃষ্টি করে এটা আমরা বুঝতামই না যদি আসলে স্ট্যাটিস্টিক্সের ভূমিকা না থাকতো। তারপরে আনএমপ্লয়মেন্ট ডেটা, হ্যাঁ, বছরে কত মানুষ আত্মহত্যা করছে আনএমপ্লয়েড এই ফ্যাক্টরটার কারণে। তারপরে কতজন আছে বেকার, কতজন চাকরি করছে, কোন ফিল্ডে কী আছে, এই সবগুলোর পেছনে কাজ করে স্ট্যাটিস্টিক্স। এরপরে কম্পিউটার কন্ট্রোল ডিভাইস যেগুলো থাকে সেগুলোতেও আসলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ব্যবহার আছে। তারপরে দ্য সেন্সাস, একটু আগে আমরা বললাম যে সেন্সাস অ্যান্ড সার্ভে এটার পার্থক্য কী। উইদাউট স্ট্যাটিস্টিক্স উই উডেন্ট নো হোয়ার দ্য পিপল আর, ওকে? এইটা হচ্ছে যে যদি স্ট্যাটিস্টিক্স ছাড়া আমাদের দুনিয়া হতো তাহলে আমাদের আসলে রিয়েল লাইফে কী কী ব্যবহার আছে আমি জাস্ট সেইগুলোই বললাম, যে সার্ভে, তারপরে সার্চ ইঞ্জিন, ওয়েদার ফোরকাস্টিং, অ্যানিমাল মডেলস ইন মেডিসিন, তারপরে প্রসেস কন্ট্রোল, অ্যাস্ট্রোনমিতে আমাদের স্ট্যাটিস্টিক্সের ব্যবহার আছে, মানে ব্যবহার আছে। এপিডেমিওলজি অ্যান্ড দ্য এফেক্টস অফ স্মোকিং মানে হচ্ছে আমাদের পাবলিক হেলথ রিসার্চে আছে, কমিউনিটি মেডিসিনে আছে, ঠিক আছে? আনএমপ্লয়মেন্ট ডেটা বা এমপ্লয়মেন্ট ডেটা সেখানে আছে, কম্পিউটার কন্ট্রোল ডিভাইসের ক্ষেত্রে রয়েছে, তারপরে সেন্সাস, ওকে? এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের যে গুরুত্বটা সেটা বোঝানোর জন্য আমি এই স্লাইডগুলো অ্যাড করেছি। যেটা আগেই বলেছি যে স্ট্যাটিস্টিক্সকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ রিসার্চ। আপনি যদি এই ফিল্ডে থাকতে চান তো অবশ্যই স্ট্যাটিস্টিক্সকে গুরুত্ব সহকারে এবং খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। এখন আসি স্কোপস অফ বায়োস্ট্যাটিস্টিক্স। আমরা যখন কোনো জিনিস শিখবো তার পেছনে অবশ্যই যেন আমাদের কোনো পারপাস থাকে এবং ওইটা যে আমরা কী কাজে ব্যবহার করব, আমাদের ক্যারিয়ার পার্সপেক্টিভ কী, ক্যারিয়ার ফিল্ড কেমন আছে, আসলেই আমাদের এটা শিখে কোনো কাজে আসবে কি না, সেই জিনিসগুলো আমাদের আসলে মানে শেখার আগেই ঠিক করতে হয়। তো সেই জিনিসগুলো আমি এই পরবর্তী কয়েকটা স্লাইডে আলোচনা করব। ফার্স্টে আসি যে স্ট্যাটিস্টিক্সের মানে বায়োস্ট্যাটিস্টিক্সের যে স্কোপগুলো তার মধ্যে অন্যতম ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমিতে। তো ডিফাইন নর্মাল অর হেলদি in a population and find limits of normality in variables such as weight and pulse rate, okay? To find differences between means and proportions of normal at two places in different periods. তারপরে ধরেন কোরিলেশন বা খুঁজে বের করতে বা ক্যালকুলেট করতে, ফর এক্সাম্পল ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমিতে অনেক ব্যবহার রয়েছে বায়োস্ট্যাটিস্টিক্সের, ঠিক আছে? এরপরে হচ্ছে ফার্মাকোলজি, যেটা বললাম যে টু ফাইন্ড অ্যাকশন অফ ড্রাগ, হ্যাঁ, ফর এক্সাম্পল এ ড্রাগ গিভেন টু অ্যানিমালস অর হিউম্যানস টু সি হোয়েদার দ্য চেঞ্জেস প্রডিউসড আর ডিউ টু ড্রাগ
অর বাই চান্স, যেটা আমি বললাম যে আসলে ড্রাগের জন্যই হয়েছে না বাই এনি চান্স এটা ঘটেছে, সেটা আসলে স্ট্যাটিস্টিক্যালি আমাদের টেস্ট করতে হয় বা প্রুফ করতে হয়। তো টু কম্পেয়ার দ্য অ্যাকশন অফ টু ডিফারেন্ট ড্রাগস, যেটা আমরা পড়ে এসেছি একটু আগে, এক্সপ্লোরেটরি অ্যান্ড কনফার্মেটরি অ্যানালাইসিস, ডিফারেন্ট ড্রাগস অর টু সাকসেসিভ ডোজেস অফ দ্য সেম ড্রাগ, ঠিক আছে, অথবা ভ্যাকসিনের যে এফিকেসি সেটাও টেস্ট করতে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে মেথডসগুলো আছে সেগুলোর অনেক ইউজেস আছে। টু ফাইন্ড দ্য রিলেটিভ পটেন্সি অফ এ নিউ ড্রাগ ফর এ স্ট্যান্ডার্ড ড্রাগ। ওকে, এরপরে হচ্ছে ইন মেডিসিন, টু কম্পেয়ার দ্য এফিকেসি অফ এ পার্টিকুলার ড্রাগ, অপারেশন or line of treatment. For example, the percentage cured, relieved or died in the experiment and control groups in compared, the differences due to chance or otherwise is found by applying the statistical techniques. হ্যাঁ, এইগুলো আসলে আপনাদেরকে যেহেতু ম্যাটেরিয়ালটা দিয়ে দেওয়া হবে আপনারা জাস্ট করলেই পারবেন, আমি জাস্ট কি পয়েন্টসগুলো বলছি, ঠিক আছে। যেমন an appropriate test is applied for this purpose, find an association between attributes such as ক্যান্সার অ্যান্ড স্মোকিং, একটু আগে আমরা এগুলো আলোচনা করেছি। তারপরে হচ্ছে টু আইডেন্টিফাই সাইন অ্যান্ড সিমটমস অফ ডিজিজ অর সিনড্রোম, ঠিক আছে, যেমন কফ, টাইফয়েড ইজ ফাউন্ডেড বাই চান্স অ্যান্ড ফেভার ইজ ফাউন্ডেড ইন অলমোস্ট এভরি কেজেস। হ্যাঁ, তো এইগুলো আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে বায়োস্ট্যাটিস্টিক্সের ব্যবহার মানে কত বেশি এবং কোন কোন ফিল্ডে এটা ব্যবহার হচ্ছে। এরপরে হচ্ছে ইন কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ, টু টেস্ট দ্য ইউজফুলনেস অফ ভ্যাকসিন, যেটা একটু আগে বলেছি, ইন দ্য ফিল্ড দ্য পার্সেন্টেজ অফ অ্যাটাকস অর ডেথস অ্যামং দ্য ভ্যাকসিনেটেড সাবজেক্ট ইজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অ্যামং নন ভ্যাকসিনেটেড ওয়ান্স টু ফাইন্ড ওয়েদার ডিফারেন্স ইজ অবজার্ভড অ্যাজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। অর্থাৎ আসলেই যে এই ইউজফুলনেসটা কেমন বা আসলে ভ্যাকসিনগুলো কার্যকরী কিনা, কার্যকর হচ্ছে কিনা পার্টিকুলার কোনো ডিজিজের এগেনস্টে, এগুলা স্ট্যাটিস্টিক্যালি আমাদের টেস্ট করা হয়ে থাকে বা ডেটাটা অ্যানালাইজ করা হয়ে থাকে। এপিডেমিওলজিক্যাল স্টাডির ক্ষেত্রে পজিটিভ ফ্যাক্টরস সেগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করে সেটা বের করা হয়। যেমন দ্য ডিফিসিয়েন্সি অফ আয়োডিন অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট কজ অফ, আচ্ছা আরেকটা জিনিস এখানে মিস করে গেছি মেবি, হ্যাঁ, এই যে দ্য প্রপোর্শনাল ইনসিডেন্স অফ ওয়ান সিমটম, হ্যাঁ, or another indicates whether its characteristics feature of the disease or not. ওকে, আচ্ছা, যেটা বললাম যে এপিডেমিওলজিক্যাল স্টাডির ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের অনেক ব্যবহার রয়েছে, মানে এপিডেমিওলজিক্যাল মডেলিংও আছে, প্রেডিক্টিভ মডেলিং করা হয়, তারপরে ইনফেকশাস ডিজিজ মডেলিং করা হয়, আরও অনেক ফিল্ড আছে বা অনেক অ্যাপ্লিকেশানস আছে। আপনারা যদি একটু এক্সপ্লোর করেন আরও করতে পারবেন। আমি এখানে যে রেফারেন্সটা দিয়েছি আরও অনেক তথ্য আপনারা এখান থেকে পাবেন। এরপরে হচ্ছে ক্যারিয়ার পার্সপেক্টিভে যদি আমরা বায়োস্ট্যাটিস্টিক্স নেই তাহলে কি কি রয়েছে, রোল রয়েছে, সেটা আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি। আমি এখানে মাত্র 4টা করেছি, এছাড়াও আরও অনেক ধরনের রোল আছে যারা বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করেন। বায়োস্ট্যাটিস্টিশিয়ান, ওনার কাজ হচ্ছে ডেভেলপড অ্যান্ড অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্যাল মেথডস টু বায়োমেডিক্যাল অ্যান্ড হেলথ ডেটা। আর যিনি হেলথ ডেটা অ্যানালিস্ট, ওনার কাজ হচ্ছে কম্পাইলিং অ্যান্ড অর্গানাইজিং হেলথ কেয়ার ডেটা। আর হেলথ ডেটা সায়েন্টিস্ট হিসাবেও কাজ করার সুযোগ রয়েছে, যারা মূলত ডেভেলপ ফোরকাস্টিং অ্যান্ড মডেলিং প্রোগ্রামস ডিজাইন টু ফর্ম অ্যানালাইসিস অর মেডিকেল রেকর্ডস অর অ্যানাদার ফর্মস অফ হেলথ কেয়ার ইনফরমেশন, যারা অ্যাকচুয়ালি প্রেডিক্টিভ মডেলিং করে থাকে বা এক্সপ্লেনেবল মডেলও বিল্ড করে থাকে, এই যে হেলথ ডেটা সায়েন্টিস্ট যারা। এরপরে হেলথ ইনফরমেটিক্স স্পেশালিস্ট, এনার কাজ হচ্ছে অ্যানালাইজড হেলথ কেয়ার ডেটা অ্যান্ড optimize the delivery of healthcare services in collaboration with healthcare providers। ঠিক আছে, এখন আসলে হেলথ কেয়ারের ডেটা সায়েন্সের ব্যবহার অনেক বেড়ে যাচ্ছে, আমাদের দেশেও ইনশাআল্লাহ চালু হয়ে যাবে, কারণ ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংটা খুবই গুরুত্বপূর্ণ। বোথ হেলথ কেয়ার সেক্টরস বলি বা বিজনেস সেক্টর বলি, যে কোনো সেক্টরে আসলে ডেটা ড্রিভেন ডিসিশনের অনেক ভ্যালু আছে। তো এখন এই যে যেটা বললাম যে ক্যারিয়ার পার্সপেক্টিভে বায়োস্ট্যাটিস্টিক্স মানে কী কী রোল প্লে করে, আপনারা এখানে 3টা ওয়েবসাইট আমি দিয়েছি। একটা হচ্ছে indeed.com, glassdoor.com, publichealthjobs.org। এখানে যদি আপনারা যান, জাস্ট এই লিঙ্কগুলোতে ক্লিক করলেই দেখতে পাবেন যে আসলে এগুলার আছে, মানে কী কী রোল আছে বা এটা শিখে আমাদের কী কী কাজে আসবে। এছাড়াও আছে মানে মানে রিসার্চ অ্যানালিস্ট, আরও অনেক ধরনের রোল আছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি ব্রেকটা শেষের দিকে নিই।
খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টে এখানে আসছি, সেটা হচ্ছে যে ডেটা। এইটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। হোয়াট ইজ ডেটা, মানে আমরা ডেটাটা কোন জায়গা থেকে পাবো এবং কিভাবে কালেক্ট করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডেটা ইজ এভরিহোয়ার, মানে আমি মনে করি যে আমাদের চারপাশে মানে ডেটার অভাব নাই, ঠিক আছে? তো এই ডেটাগুলো যদি আমরা আসলে ব্যবহার করতে পারতাম এবং ব্যবহার করে যদি আমরা ডিসিশন মেকিংয়ে এটা নিয়ে আসতাম, তাহলে আমাদের জীবনযাত্রার মান আসলে অনেক উন্নত হতো। আমাদের দেশে আসলে এটা খুবই অভাব, মানে ডেটা থেকে সিদ্ধান্ত গ্রহণের যে প্রসেসটা, এটা আর কি। হোয়াট ইজ ডেটা? একটু আগে আমরা বলেছি যে ডেটা ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস সাচ অ্যাজ নাম্বারস, ইমেজেস, ওয়ার্ডস, হ্যাঁ, মেজারমেন্টস, অবজারভেশনস, অডিওস, ভিডিওস অর জাস্ট ডেসক্রিপশন অফ থিংস। মানে হচ্ছে ডেটা একটা টুল, যেটা একটা আমরা মানে যেটা আসলে আমাদের একটা সুইটেবল কনক্লুশনে যেতে সাহায্য করে। ফর এক্সাম্পল, আমরা জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপর একটা স্টাডি করেছি যে ইম্প্যাক্ট অফ ডিস্টেন্স লার্নিং, মানে হচ্ছে যে এই যে অনলাইনে আমরা মানে ক্লাস করছি, এইটার ফলে স্টুডেন্টদের উপরে মানসিক এবং শারীরিক কী কী প্রভাব পড়েছে সেটা মানে আমরা স্টাডিটা করেছি। তারপর এটার আমাদের তাহলে ফুয়েলটা কি? ডেটা। প্রথমে আমরা একটা স্টাডি ডিজাইন করেছি, পরে স্টুডেন্টদের থেকে আমরা ডেটা কালেক্ট করেছি, তারপরে অ্যানালাইজ করে একটা কনক্লুশনে এসেছি এবং আমরা দেখেছি যে প্রায় 68% স্টুডেন্ট যাদের আসলে মানসিক সমস্যাতে ভুগেছে যারা, আর হচ্ছে ফিজিক্যালি মানে মাথা ব্যথা বা অন্যান্য ব্যাক পেইন, নেক পেইন, অনেক ধরনের কমপ্লিকেশনসে ভুগেছে, এরকম স্টুডেন্টের সংখ্যা প্রায় 72%, ঠিক আছে? বা ছোটো স্ক্রিনে ক্লাস করার ফলে তাদের কী কী প্রবলেম হয়েছে সেগুলোও আমরা মেজার করেছি। তাহলে এইখানে এই যে আমরা একটা স্টাডি করেছি বা আমরা একটা সিদ্ধান্তে এসেছি, এখানে আমাদের ফুয়েল কী ছিল বা টুল কী ছিল? ডেটা। ওকে, তো ডেটা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়্যার হাউস টাইপের। এটা আমরা কি কি করতে পারি? ডেটা কালেক্ট করে আমরা কালেক্ট করে স্টোরেজ যা থাকে যেখানে সেখানে আমরা স্টোর করি অ্যান্ড ডেটা ম্যানেজ করি। তারপরে মেজার্ড মানে হচ্ছে যে যেটা বললাম যে কত পার্সেন্ট স্টুডেন্ট তারা মেন্টাল প্রবলেমে ভুগছে সেটা আমরা বের করেছি। বা ডেটা অ্যানালাইসিস, ডেটা ভিজুয়ালাইজেশন, হ্যাঁ, অনেক কাজ করা যায় ডেটা দিয়ে। তো এই তো যেটা বললাম যে ডেটা হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে আমরা কোনো ডিসিশন নিতে পারবো। যেটা আমরা উদাহরণে বলেছিলাম ডেটা ক্যান বি নাম্বারস। দেখেন এই সবগুলো কিন্তু নাম্বার, হ্যাঁ, তো এই নাম্বারগুলো ফোকাস করেন। ডেটা ক্যান বি নাম্বারস, ওকে। এরপরে ডেটা ক্যান বি ইমেজেস। যারা মাইক্রোবায়োলজি ফিল্ডে আছে তারা হয়তো বা জানবে মাইক্রোস্কোপিক ইমেজ জেনারেট হয় ল্যাবে। তো এই ইমেজটা অ্যানালাইসিস করাকে বলে মানে ইমেজ প্রসেসিং। এটা খুবই মানে ব্রড একটা ফিল্ড এবং এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। যেমন এখানে আমি দুইটা ইমেজ দিয়েছি পাশাপাশি। লেফট সাইডে যেটা, সেটা হচ্ছে নয়েজি ইমেজ। এখানে আমি যে ইমেজটা পেয়েছি এটা একটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা থেকে আমি এটা অ্যানালাইজ করেছি এবং এখানে আমি একটা অ্যালগোরিদম ব্যবহার করেছি, গাউসিয়ান ফিল্টার। সেটা ব্যবহার করার পরে রাইট সাইডে যে ইমেজটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে ফিল্টার্ড ইমেজ। তাহলে আমাদের ইমেজ কিন্তু ডেটা হিসাবে ব্যবহার হতে পারে এবং ইমেজ থেকে আমরা মিনিংফুল ইনফরমেশন ব্যবহার করে আমরা ডিসিশন মেকিংয়ে যেতে পারি। তার মানে ইমেজও আমাদের ডেটা হতে পারে। ডেটা শুধু আমাদের নাম্বার হবে তা নয়, অ্যান্ড ইমেজও আমাদের ডেটা হতে পারে। আপনারা জানেন ভিডিও অ্যানালাইজ করা হয়, অডিও প্রসেসিং বা অ্যানালাইজ করা হয়, ঠিক আছে? তো ডেটা অনেক ধরনের হতে পারে। এই জন্য এখানে আমি বলেছিলাম যে ডেটা ক্যান বি এনিথিং। তো এখানে যেমন দেখেন এই যে ইমেজটা, এটা কিন্তু অনেক নয়েজি, কিন্তু এইটা কিন্তু মোটামুটি ক্লিয়ার এবং মাইক্রোস্কোপিক ইমেজ যেহেতু এটা, আমি যে জিনিসগুলো ফোকাস করার কথা ভেবেছি সেগুলো আমি এখানে ফোকাস করেছি এবং ফিল্টার করেছি। তো ইমেজ ফিল্টার করার জন্য স্ট্যাটিস্টিক্যালও অনেক অ্যালগোরিদম রয়েছে। যেমন আমি একটা নাম বললাম গাউসিয়ান ফিল্টার অ্যালগোরিদম আছে, সেটা অ্যাপ্লাই করা হয়েছে আর কি মূলত এই নয়েজ থেকে ফিল্টার্ড ইমেজ আসতে। এটা গেল হচ্ছে যে ডেটা যে ইমেজ হতে পারে সেটার একটা উদাহরণ। এবার ডেটা ক্যান বি ওয়ার্ডস। আপনারা জানেন যে কোভিড-19 যখন স্টার্ট হয় তখন আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের মতামত আমরা প্রকাশ করেছি এবং
ওইটাও কিন্তু ডেটা। আমি যে একটা মতামত দিচ্ছি, আমার ওপিনিয়ন বা পারসেপশন, সেটাও আমরা অ্যানালাইজ করে বুঝতে পারি পাবলিক পারসেপশন মানে হচ্ছে কোভিড-19 রিলেটেড। যেমন ধরেন আমাদের কোভিড-19 যখন স্টার্ট হয়েছে তখন আসলে ইনফোডেমিকটা অনেক বড় একটা ভূমিকা পালন করেছে, মানে হচ্ছে মিস ইনফরমেশন ছড়ানোর প্রসেসটাকে আমরা বলি ইনফোডেমিক। হ্যাঁ, তো এই যে ইনফোডেমিকটা অনেক বড় ভূমিকা পালন করেছে। তো এইগুলো যদি আমরা রোধ করতে চাই তখন এই যে আমাদের পাবলিক পারসেপশনটা অ্যানালাইজ করে আমাদের মানে সঠিক তথ্য, এভিডেন্সড বেসড যে ইনফরমেশন, সেগুলো আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সাচ অ্যাজ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এইগুলোতে আমাদের শেয়ার করতে হবে। তো টুইটারে এখানে যে ওয়ার্ড ক্লাউডটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা মূলত পাবলিক পারসেপশন অ্যানালাইজ করা। এবং এখানে একটা ওয়ার্ড ক্লাউড মানে হচ্ছে আপনার মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ড যেগুলা, সেইগুলা এখানে যেমন দেখেন ট্রাম্প, চায়না, নিউ, আউটব্রেক, হ্যাঁ, উহান, এগুলো হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ওয়ার্ড যেগুলো, সেটা এখানে ওয়ার্ড ক্লাউডে আছে। তো এইটাকে বলে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে কে কী মতামত দিচ্ছে বা প্রকাশ করছে। ফর এক্সাম্পল, আপনি নতুন একটা ভ্যাকসিন বাজারে নিয়ে আসলেন, কিন্তু ওই ভ্যাকসিনটা আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি যখন তৈরি করেছেন বা ক্যাম্পেইন প্ল্যান করেছেন, তখন আপনি মোটামুটি যখন ক্যাম্পেইনটা প্ল্যান করলেন, করার পরে আপনি ওটা মানে কি বলবো, প্রমোশন শুরু করলেন, কিন্তু তারপরে আপনি ওটা অ্যানালাইজ যদি করেন বা যে ওইটা আপনার পাবলিক কেমন কীভাবে নিয়েছে। যেমন ধরেন আমরা যদি কোভিড-19 ভ্যাকসিনের কথা বলি, তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভ্যাকসিন হেজিটেন্সি বলে যে বিষয়টা আছে, সেটা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তাই না? তো এই যে ব্যাপারটা, এই যে ভ্যাকসিন হেজিটেন্সি, এটা আমরা কীভাবে অ্যানালাইজ করলাম? কারণ এইভাবে আমরা এই যে ডেটা ক্যান বি ওয়ার্ডস, মানে হচ্ছে আমরা মানুষের পারসেপশনটা কালেক্ট করেছি, তারপরে অ্যানালাইজ করেছি, এবং তারা কি ভাবছে সেটা আমরা তখন তাদের ভাবনাটা আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইজ করে বুঝতে পারছি যে এই কারণে তাদের মধ্যে এই যে আপনার ভ্যাকসিন হেজিটেন্সি যেটা, সেটা ছড়িয়ে পড়ছে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আপনি নতুন ভ্যাকসিন বাজারে নিয়ে আসছেন, মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন আপনি করার পরে আপনার পাবলিক পারসেপশন আপনি অ্যানালাইজ করলে বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিনটা যে পাবলিক কিভাবে গ্রহণ করছে, ওটা পজিটিভলি নিচ্ছে নাকি আপনার নেগেটিভলি নিয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা একটা টিপিক্যাল ডেটা সেট দেখতে কেমন, অলরেডি আমরা ডেটা সেট দেখেছি, তারপর আমি বলছি। এই যে কলাম বরাবর যেগুলো থাকে সেটাকে আমরা বলি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কন্টেইন দ্য ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স। যেমন এটা হচ্ছে আমাদের একটা অবজারভেশন পার্সন 1, তো হাইট একটা ভ্যারিয়েবল, তো এটা কি বললাম, একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স, তার মানে হচ্ছে হাইট এই পার্সনের একটা ক্যারেক্টারিস্টিক্স, ওয়েট এই পার্সনের একটা মানে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, এজ এই পার্সনের একটা ক্যারেক্টারিস্টিক্স। তার মানে হচ্ছে ভ্যারিয়েবল কারা, যারা হচ্ছে আপনার একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স বহন করে রিগার্ডিং অ্যান অবজারভেশন, মানে হচ্ছে এইটা হচ্ছে একজনের ডেটা, তারপরে এইটা হচ্ছে আরেকজনের ডেটা, হ্যাঁ, বা ইন্ডিভিজুয়াল বা পার্সন যাই বলি। তো এই প্রত্যেকটা রোকে আমরা বলি অবজারভেশন। হ্যাঁ, তো এইখানে দেখেন, অ্যান অবজারভেশন ইজ স্ট্যাটিস্টিক্স এ ভ্যালু অফ সামথিং অফ ইন্টারেস্ট ইউ আর মেজারিং অর কাউন্টিং ডিউরিং এ স্টাডি অর এক্সপেরিমেন্ট। ওকে, যেমন ধরেন আমি যেটা বললাম যে এই টোটাল এখানে যতজন আছে পার্টিসিপেন্টস আছেন, তাদের অ্যাভারেজ হাইট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমরা ক্যালকুলেট করতে পারবো, হ্যাঁ, বা মেজার করতে পারবো। তার মানে এই যে কলাম বরাবর যেগুলো থাকে সেটাকে আমরা বলি ভ্যারিয়েবল, আর এই রো বরাবর যেটা থাকে সেটার নাম হচ্ছে আমাদের অবজারভেশন। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, এরপরে আমরা আসবো ডেটা ভ্যারিয়েবলস, মানে হচ্ছে টাইপস অফ ডেটা, এবং ডেটা ভ্যারিয়েবল বলতে কি বোঝাচ্ছি। আর এখানে আমরা যখন আমরা ডেটাকে ডিল করব, তখন আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এই ডেটা ভ্যারিয়েবল ইজ সামথিং দ্যাট ভ্যারিজ। আমরা ভ্যারিয়েবলের নামটা শুনেই বুঝতে পারছি যে এটা ডিফার করবে, তাই না, ফ্রম পার্সন টু পার্সন। যেমন একটা জিনিস খেয়াল করেন, পার্সন 1-এর হাইট হচ্ছে 1.73 সেন্টিমিটার, পার্সন 2-এর 1.79। তার মানে কি, ডেটা ভ্যারিয়েবল বা যেটা হাইট একটা ভ্যারিয়েবল, তাহলে অবশ্যই এটা কী করবে, ভ্যারি করবে। তাই এটা পার্সন 3-এর জন্য 1.67, পার্সন 4-এর জন্য হচ্ছে 1.95, বা অবজারভেশন 5-এর জন্য হচ্ছে 1.95। তার মানে এটা হচ্ছে কী করতে পারে, ভ্যারি করতে পারে। সেটাই এখানে বলা হয়েছে ডেটা ভ্যারিয়েবল সামথিং দ্যাট ভ্যারিজ বা ডিফার ফ্রম পার্সন টু পার্সন অর গ্রুপ টু গ্রুপ। ওকে, ডেটা ভ্যারিয়েবলস আর আইটেমস দ্যাট উই কালেক্টেড অ্যাবাউট ডেটা। হ্যাঁ, বা কালেক্টেড অ্যাবাউট মানে কি বললাম, এটা একটা আইটেম বা ক্যারেক্টারিস্টিক যেটা আমরা এই পার্সনদের সম্পর্কে কালেক্ট করেছি, বা প্রত্যেকটা অবজারভেশনের জন্য আমরা কালেক্ট করেছি। ওকে,
এটা হচ্ছে ডেটা ভ্যারিয়েবলস। এখন কথা হলো যে এক্সাম্পল যেমন ধরেন সেক্স, এজ, ওয়েট, এটা অবশ্যই আগে আরও আলোচনা করেছি, ম্যারিটাল স্ট্যাটাস, স্যাটিসফ্যাকশন রেট, ইটিসি। যেটা এখানে আমি বললাম যে হোয়েন ডিলিং উইথ ডেটা ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্য টাইপ অফ ইচ ভ্যারিয়েবল। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন ডেটা সামারাইজ করব, হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যে মিন বা অ্যাভারেজ যদি আমরা প্রকাশ করতে চাই বা ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করতে চাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে একটা মেজার আছে, সেটাতে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমার সামারাইজ করার জন্য মানে কোন টাইপের ডেটা আমি সামারাইজ করতেছি সেটা গুরুত্বপূর্ণ। এরপরে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আপনারা জানেন যে বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, এরকম অনেক ধরনের মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে। তো সেইটা যখন আমরা করতে চাইবো তখন আমাদের যেটা করতে হবে যে কোন টাইপের ভ্যারিয়েবল আমার সামনে আছে বা কোন টাইপের ডেটা, সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমি সিদ্ধান্ত নিব যে কোন ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন আমি চুজ করব। ঠিক আছে? তার মানে হচ্ছে ডেটা সামারাইজ করার জন্য, তারপরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য, অ্যানালাইজিং ডেটা মানে হচ্ছে যখন আমরা কোনো ভ্যারিয়েবলের অ্যাসোসিয়েশন চেক করব, হ্যাঁ, তখন আমাদের বা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা চুজ করব, তখন আসলে আমাদের ডেটা ভ্যারিয়েবল মানে টাইপস অফ ভ্যারিয়েবলটা আমাকে ডিটারমাইন করতে হবে। আদারওয়াইজ এখানে যে 3টা পয়েন্টস বলেছি, সামারাইজিং ডেটা, তারপরে ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড অ্যানালাইজিং ডেটা, 3টার একটা কাজও আমরা করতে পারবো না। তার মানে হচ্ছে ডেটা অ্যানালাইসিসের সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে এটা, ওকে, ক্লাসিফাইং ডেটা বা আইডেন্টিফাই টাইপ অফ ভ্যারিয়েবলস। আমাদের ডেটা টাইপ হচ্ছে মোট 2 প্রকার, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর একটা নিউমেরিক্যাল ডেটা। সহজ বাংলা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার উপর আমরা বীজগাণিতিক কোনো অপারেশন বা অ্যারিথমেটিক কোনো অপারেশন পারফর্ম করতে পারি না। যেমন ধরেন মেল প্লাস মেল ইকুয়াল, আমরা এটা করতে পারি না। কিন্তু যদি আমি বলি নিউমেরিক 2 + 3 = 5, ওকে, এটা হলো সহজ হিসাব। তো ক্যাটাগরিক্যাল ডেটা যেটা, সেখানে আমাদের অ্যারিথমেটিক অপারেশন চলবে না। কিন্তু নিউমেরিক্যাল ডেটা যেটা, সেখানে আমাদের অ্যারিথমেটিক অপারেশন যেগুলো আছে সেটা আমরা পারফর্ম করতে পারবো। এখন ক্যাটাগরিক্যাল ডেটা আবার 2 ভাগে বিভক্ত, একটা হলো নমিনাল আর একটা অর্ডিনাল। তো নমিনাল ডেটা মানে দেয়ার ইজ নো অর্ডার, মানে হচ্ছে আপনার ওই ডেটার মধ্যে কোনো অর্ডার নাই। ফর এক্সাম্পল সেক্স অর জেন্ডার, এটা 2টা টাইপের হতে পারে, মেল অ্যান্ড ফিমেল। আমি আগে মেল লিখলাম না ফিমেল লিখলাম, এটা কিন্তু অর্ডারের উপর ডিপেন্ড করে না। কিন্তু যদি আপনি কাস্টমার রিভিউজ চিন্তা করেন যে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, এখানে কিন্তু একটা অর্ডার আছে। তাহলে এই যে কাস্টমার রিভিউজ যেটা, বা আমরা বলতে পারি পেশেন্ট স্যাটিসফ্যাকশন রিভিউজ, হ্যাঁ, তো এই যে রিভিউর কথা 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, এগুলো কিন্তু এক একটা কী আছে, অর্ডার আছে। মানে আগে 1 এসেছে, পরে 2 স্টার, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে ক্রমান্বয়ে সাজানো, সেই টাইপের ডেটাকে বলা হয় অর্ডিনাল ডেটা। এখানে এই যে ওআরডি দেখতে পাচ্ছেন, তো ওআরডি মানে আপনি ধরে নেবেন যে এটা আসছে অর্ডার থেকে। তার মানে হচ্ছে এই টাইপের ডেটাতে আপনার অবশ্যই একটা অর্ডার থাকবে। যেমন ধরেন যদি আমরা বলি যে যেটা বললাম রিস্ক ফ্যাক্টর, তো রিস্ক কেমন হতে, ফর এক্সাম্পল ধরেন আমরা যদি চিন্তা করি এরকম যে এক্সারসাইজ একটা ভ্যারিয়েবল, তাহলে একজন মানুষ মানে কয় টাইপের এক্সারসাইজ করতে পারে। ফর এক্সাম্পল ধরেন হাই, ঠিক আছে, মডারেট, লো। আবার যদি এভাবে সাজায় লো, মডারেট, হাই, তার মানে আমার একটা অর্ডার আছে, তাই না? সেই টাইপের ডেটাকে আমরা বলবো হচ্ছে অর্ডিনাল ডেটা। আর নিউমেরিক্যাল ডেটাও 2 ধরনের ভাগ করা যায়, একটা হলো ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস। ডিসক্রিট ডেটা যেটা, সেটা হচ্ছে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি না। মানে হচ্ছে ধরেন আমি যদি বলি ফ্র্যাকশন মানে আমাদের মাইক্রোবায়োলজি স্টুডেন্টের ডিপার্টমেন্টে 20.5 জন স্টুডেন্ট আছে, এটা কিন্তু হলো না, মানে ইনভ্যালিড। তার মানে কি আমরা ডিসক্রিট ডেটাটাকে ফ্র্যাকশনে লিখতে পারি না। তো আমরা যেমন বলি যে 350 জন স্টুডেন্ট আছে, খুবই একটা ভালো এক্সাম্পল নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ পিপল, হ্যাঁ, এরা হচ্ছে এই টাইপের ডেটাকে আমরা বলি ডিসক্রিট ডেটা। আর কন্টিনিউয়াস ডেটা যেটা, সেখানে আমাদের ফ্র্যাকশন থাকে। যেমন একজন পিপলের হাইট, মানে একজন মানুষের হাইট, সেটা কিন্তু ফ্র্যাকশন হতে পারে, তাই না? তারপরে ওয়েট ফ্র্যাকশানে হতে পারে। তো এই টাইপের ডেটাকে বলা হয় কন্টিনিউয়াস ডেটা। সোজা কথা, ডেটা হচ্ছে 2 ধরনের, ক্যাটাগরিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যাল ডেটা যেটা, সেখানে আমরা অ্যারিথমেটিক কোনো অপারেশন পারফর্ম করতে পারি না। এখন অ্যারিথমেটিক অপারেশন বলতে আমরা কী বুঝি? সামেশন বা সাম, হ্যাঁ, তারপরে হচ্ছে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, এগুলো আমরা পারফর্ম করতে পারি না। আর নিউমেরিক্যাল ডেটার বেলায় এগুলো আমরা পারফর্ম করতে পারি, মানে অ্যারিথমেটিক অপারেশন যেগুলো, সেটা পারফর্ম করতে পারি। আর ক্যাটাগরিক্যাল ডেটা 2 ধরনের, সেটা হচ্ছে নমিনাল। এই নমিনাল হলে তার কোনো অর্ডার থাকবে না, আর এখানে আমাদের অর্ডারটা আসলে গুরুত্বপূর্ণ না। আর অর্ডিনাল ডেটার ক্ষেত্রে অবশ্যই অর্ডারটা গুরুত্বপূর্ণ, যেটা আমি বললাম যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন রিভিউজ হতে পারে, কাস্টমার রিভিউজ হতে পারে, হ্যাঁ। আর
নিউমেরিক্যালের ক্ষেত্রে বললাম যে ডিসক্রিট যেটা সেটা হচ্ছে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি না, যেমন নাম্বার অফ স্টুডেন্টস অথবা নাম্বার অফ পিপল এরকম। আর কন্টিনিউয়াস যেটা সেটা আমরা ফ্র্যাকশনে লিখতে পারি, যেমন হাইট অফ এ পারসন, ওয়েট অফ এ পারসন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টাইপস অফ ভ্যারিয়েবল বা টাইপ অফ ডেটা যেটা আমরা বলি। ওকে, এখন আমরা নমিনাল ডেটার একটা এক্সাম্পল দিন তো ভাই। নমিনাল ডেটা যেমন জেন্ডার বা সেক্স। ওকে, এখানে আমরা দুইটা জিনিস ইদার ফিমেল অর মেল লিখতে পারি। তারপরে ধরো একজন ডিজিজ একজনের আছে কি নাই, ইয়েস অর নো। তার মানে কি এখানে কিন্তু আমার অর্ডারটা গুরুত্বপূর্ণ না, বোঝা গেল? এখানে অর্ডারটা আমার গুরুত্বপূর্ণ না, মানে অর্ডার আমার প্রয়োজন হচ্ছে না বা আসলে অর্ডার নাই। হ্যাঁ, তো এইটাকে আমরা বলি হচ্ছে নমিনাল ডেটা। ওকে, প্রত্যেকটার জিনিসেরই এখানে ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আছে, নো ওয়ারিজ। হ্যাঁ, কোয়ালিটেটিভ ডেটা, ক্যাটাগরিক্যাল ডেটার আর একটা নাম হচ্ছে কোয়ালিটেটিভ। যেমন কালার অফ এ ডগ, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ বোঝায়, রাইট? তো এইটা আসলে একটা কোয়ালিটি। হ্যাঁ, একজন মানুষের গায়ের রং কেমন, এটা কোয়ালিটি। আর যদি আমি বলি যে মানে অ্যাভারেজ এজ বা ধরেন একজন মানুষের বয়স কত বছর, তাহলে ওইটা কিন্তু কোয়ান্টিটি, ওইটা কোয়ালিটি বোঝালো না। তো এই জন্য ক্যাটাগরিক্যাল ডেটাটাকে আরেকটা নাম আছে, সেটাকে বলে কোয়ালিটেটিভ ডেটা। মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালকে ক্লাসিফাই করতে পারে ইনটু ডিফারেন্ট গ্রুপস। যেমন ধরেন আমাদের ক্লাসে কতজন ছেলে আছে মেয়ে আছে, তাহলে আমরা কি করলাম, ইন্ডিভিজুয়ালকে ভাগ করে মানে গ্রুপে ভাগ করে দিলাম যে মেল অ্যান্ড ফিমেল। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা অথবা ক্যাটাগরিক্যাল ডেটা। মানে সোজা কথা হলো যে ক্যাটাগরিক্যাল ডেটা যেটা সেটা হচ্ছে আপনার কোয়ালিটি প্রকাশ করবে। হ্যাঁ, এবং ক্যাটাগরিক্যাল ডেটা বা কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে আমি একটু আগে বলেছি অ্যারিথমেটিক অপারেশন আমরা পারফর্ম করতে পারবো না। তার মানে হচ্ছে মানে কোনো মেজারমেন্ট ইউনিট নাই। যেমন আমরা কিন্তু মানে এখানে যদি বলি যে একজনের বয়স হচ্ছে 20 বছর, তার মানে কি এখানে আমাদের একটা একক আছে, ইউনিট আছে। কিন্তু ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে সেক্স, মেল অর ফিমেল, এখানে কিন্তু আমার কোনো মানে মেজারমেন্ট ইউনিট নাই, মানে নো ইউনিট অফ মেজারমেন্ট, রাইট? তার মানে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালকে যখন আমরা ক্যাটাগরিতে বা ডিফারেন্ট গ্রুপে ভাগ করব, সেটাকে আমরা বলে থাকি কোয়ালিটেটিভ ডেটা অথবা ক্যাটাগরিক্যাল ডেটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটিসফ্যাকশন স্ট্যাটাস, স্যাটিসফাইড, নিউট্রাল, নট স্যাটিসফাইড। ওকে, সেক্স ফিমেল অ্যান্ড মেল, কালার্স রেড, গ্রিন, ব্লু, পিঙ্ক। হ্যাঁ, ন্যাশনালিটি অল কান্ট্রিজ। ওকে, এখন সামটাইমস আমাদের এই কোয়ালিটেটিভ অথবা ক্যাটাগরিক্যাল ডেটা নিউমেরিক্যালি কোডেড থাকতে পারে। কী বোঝাচ্ছি ব্যাপারটা? ধরেন ফিমেল দ্বারা 1 বোঝানো যেতে পারে, আর 2 ফর মেল, আর 0 মানে নো, 1 মানে ইয়েস। এটা কেন হয় আমি একটা মানে সহজ কথা বলি। এই যে ওয়াই কল mx প্লাস সি, আপনারা সবাই এটার সাথে পরিচিত। এই যে একটা বললাম ওয়াই কল mx প্লাস সি, এটার সাথে আপনার, এটাকে বলে লিনিয়ার ইকুয়েশন বা আমরা একটু মানে আমরা যখন লিনিয়ার রিগ্রেশন মডেল পড়বো তখন এটা ইন ডিটেল পড়বো। আচ্ছা, সরলরেখা সমীকরণ ভাইয়া। হ্যাঁ, তো এই যে এটাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন না? জি ভাইয়া। ধরেন আমাদের একটা ডেটা সেটে মেল অ্যান্ড ফিমেল এই দুইটা কথা আছে, তাহলে ম্যাথমেটিক্স কি এইটা বুঝবে? না, বুঝবে না। স্ট্যাটিস্টিক্যাল মডেল বা ম্যাথমেটিক্যাল মডেল কি এটা বুঝবে না। তখন আমাদের কি করতে হবে, এটাকে আমাদের এই নিউমেরিক্যালি কোডেড করতে হবে। তাহলে এই যে কোডিংয়ের পারপাসটাকে, এটা কি বোঝা গেছে? আমাদের একটা ডেটা সেট যখন আমরা নিয়ে কাজ করব তখন আসলে আরও ক্লিয়ারলি আমি মানে বোঝাইতে পারবো যে কেন আমি কোডিং করলাম। তার একটা উত্তর আমি এখানে অবশ্যই দিলাম যে এটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল যে ইকুয়েশনগুলো আছে, মডেলগুলো আছে, এগুলো কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা মডেল। তো সেখানে তো আসলে এই যে টেক্সট বা স্ট্রিং এটা বুঝবে না, তখন আমাদের কি করতে হয়, নিউমেরিক্যালি কোড করতে হয়। তো এটা হতে এখন আপনি যদি মনে করেন যে ফিমেলকে আপনি 10 দ্বারা কোড করবেন আর মেলকে 15 দ্বারা, এটা আপনার ইটস আপ টু ইউ। কিন্তু ব্যাপারটা হলো আপনি যখন কোনো কাজ করবেন সেটা রিপ্রোডিউস করা যায় এই পার্সপেক্টিভে কাজ করতে হবে। মানে হচ্ছে ধরেন আপনি কোনো অ্যানালাইসিস করলেন, ওইটা অন্য একজন অথর দেখে যেন কাজ করতে পারে। এই জন্য আমরা কমিউনিটি গাইডলাইন যেটা সেটা ফলো করি। মানে হচ্ছে কমিউনিটিতে সচরাচর যেগুলো ব্যবহার করে সেটা আমরা ব্যবহার করি। ওকে, তো যেমন বললাম যে ফিমেলকে 1 দ্বারা এবং মেলকে 2 দ্বারা রিপ্রেজেন্ট করা যেতে পারে বা কোড করা যেতে পারে। হ্যাঁ, আবার নোকে 0 দ্বারা, 1কে ইয়েস দ্বারা। হ্যাঁ, এখানে একটা নোট দিয়েছি, ইভেন ইফ দে আর কোডেড অর রিপ্রেজেন্টেড অ্যাট নাম্বারস দে আর স্টিল ক্যাটাগরিজ। ওকে, কারণ আমার
ক্লাসে দুইটা গ্রুপ বা ক্যাটাগরি আছে, একটা 1 একটা 2। এটা দ্বারা আমি বুঝিয়েছি যে ফিমেল, এটা দ্বারা মেল, তার মানে স্টিল এই দুইটা একটা ক্যাটাগরি। কিন্তু আমাদের অনেক সময় মনে হতে পারে এটা মানে নিউমেরিক্যাল ডেটা। নো, যখন আমরা এইভাবে ক্যাটাগরিক্যাল ডেটাকে কোড করব, সেই ডেটাটাও অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল ডেটা হবে। ওকে, দ্য নাম্বার হেয়ার ইজ জাস্ট আ কোড, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, তো কোয়ালিটেটিভ ডেটা আমাদের কিভাবে মানে কোডিং করতে হয় এবং এটার পারপাস কী, আর কোডেড থাকলে কিভাবে আমরা এটা ট্রিট করব, সেটা আমরা এখানে শিখলাম। নেক্সট হচ্ছে কোয়ালিটেটিভ ডেটাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? ক্যাটাগরিক্যাল ডেটাকে দুই ভাগে, একটা হলো অর্ডিনাল আর একটা নমিনাল। অলরেডি আমি এগুলো আলোচনা করেছি, এখন আমি একটু মানে কুইক যাব। অর্ডিনাল যেটা, সেটার অবশ্যই একটা কী থাকতে হবে? অর্ডিনাল ডেটা যেটা, সেটার একটা অর্ডার থাকতে হবে। হ্যাঁ, অর্ডার। তো এখানে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি, এখানে সেগুলো আসলে কিন্তু কোনো অর্ডার নাই। তাহলে কি এটা, এই সেক্স, এটা কি অর্ডিনাল ডেটা? এটা কি অর্ডিনাল ভেরিয়েবল? নমিনাল ভেরিয়েবল। এটা নমিনাল। ওকে, এবার আমরা নমিনাল ভেরিয়েবলে যদি আসি, আমি এক্সাম্পল দুইটা উল্টিয়ে ফেলেছি, আপনারা একটু খেয়াল করবেন। ওকে, আমি এটা ম্যাটেরিয়াল ঠিক করে আবার আপলোড করব, কিন্তু আপনারা এটা একটু খেয়াল করবেন। আমি এক্সাম্পলটা এটা এখানে চলে আসছে আর এটা উপরে চলে গেছে। খেয়াল করেন, বিএমআই স্ট্যাটাস, আন্ডারওয়েট, নর্মাল, ওভারওয়েট, ওবেজ, এক্সট্রিমলি ওবেজ। তার মানে কি এখানে আমাদের একটা অর্ডার আছে না? জি ভাইয়া। এটাকে বলবো আমরা অর্ডিনাল ডেটা। এগ্রিমেন্ট লেভেল, একজন স্ট্রংলি ডিসএগ্রি করতে পারে, মানে ডিসএগ্রি করতে পারে, আনডিসাইডেড, এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। তার মানে কি এখানেও কিন্তু একটা অর্ডার আছে, রাইট? জি ভাইয়া। তার মানে এইটাও হচ্ছে আমাদের অর্ডিনাল ডেটা। আবার রিভিউ ধরেন 1 to 5 স্টার, এটা আমার অর্ডিনাল ডেটা। আর এইটাকে আমরা বলবো হচ্ছে নমিনাল ডেটা, কারণ দেয়ার ইজ নো অর্ডার। ওকে, কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে, নিউমেরিক্যাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেটা বললাম, যে এটার অবশ্যই আমাদের একটা ইউনিট থাকবে, যেমন হাইট ইন সেন্টিমিটার। কিন্তু একটা ইউনিট থাকতে হবে। মানে ধরেন আপনি একটা ডেটা সেটে হাইট ব্যবহার করছেন, তো ওইখানে কিছু নিলেন সেন্টিমিটারে, কিছু নিলেন মিটারে। নো, একটা ইউনিটে আমাদেরকে নিতে হবে। তারপর ওয়েট, ব্লাড গ্লুকোজ লেভেল, তারপরে নাম্বার অফ কিডস ইন এ ফ্যামিলি, এটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ ডেটা। টাইপস অফ কোয়ান্টিটেটিভ ডেটা মানে দুই ধরনের, একটা ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস। তো ডিসক্রিট ডেটা কোনটা? এই যে যেটাকে অ্যাকচুয়ালি আমরা নাম্বার অফ কিডস ইন এ ফ্যামিলি, নাম্বার অফ স্টুডেন্টস ইন এ ক্লাস, হ্যাঁ, নাম্বার অফ পেশেন্টস ভিজিটেড টু হসপিটাল। তার মানে এই যে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, এটাকে আমরা ফ্র্যাকশানে ভাগ করতে পারি না, তো এটাকে আমরা বলবো ডিসক্রিট ডেটা। ঠিক আছে, এইটা সহজে আমরা বলবো যে কাউন্টিং, তাই না? রিপ্রেজেন্টস হোয়াট উই আর কাউন্টিং। তারপরে কন্টিনিউয়াস ডেটা, যেমন বললাম যে ওয়েটটা আমরা এটা যেমন 1.72 এটা হতে পারে হাইট, ঠিক আছে? তার মানে হাইটটা 1.72 সেন্টিমিটার, বা ওয়েট ফর এক্সাম্পল 50.5 কেজি, ব্লাড গ্লুকোজ লেভেল, এরকম ফ্র্যাকশানে আমরা লিখতে পারি। এটাকে বলবো আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। এখন ধরেন আপনার সামনে একটা ডেটা সেট আছে, হ্যাঁ, তো কীভাবে আপনি ডিসিশন নেবেন যে কোন টাইপের, মানে কোন টাইপের ডেটা, এইটা আপনি কীভাবে ডিসিশন নেবেন? স্টেপ 1, আপনি আগে দেখবেন ওই ভেরিয়েবলটার কোনো মেজারমেন্ট ইউনিট আছে কিনা, ফর এক্সাম্পল সেন্টিমিটার, মিটার আছে কিনা। যদি না থাকে ওটা ক্যাটাগরিক্যাল, যদি থাকে তাহলে নিউমেরিক্যাল। আর একটা সহজ কথা, আপনি দেখবেন যে ওইটা আপনি স্ট্যাটিস্টিক্যালি মানে সামারাইজ তো দুই ধরনের ডেটাকেই করা যায়, আপনি দেখবেন যে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করা যায় কিনা। যদি না যায় ক্যাটাগরিক্যাল, হ্যাঁ, আর যদি যায় তাহলে নিউমেরিক্যাল, সোজা হিসাব। ওকে, এখন নিউমেরিক্যালের মধ্যে আবার দুই ধরনের, কন্টিনিউয়াস আর ডিসক্রিট। আপনি দেখবেন যে ওইটা কি আপনার ইন্ডিভিজুয়াল কাউন্টস, নাকি আপনার কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টারিস্টিক্স বোঝাচ্ছে, সাচ এজ এজ, হাইট, ওয়েট, বিএমআই। ওকে, না আপনার জাস্ট ওইটা নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বোঝাচ্ছে। যদি নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হয় তাহলে সেটা ডিসক্রিট, আর যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো হয় তাহলে সেটা নিউমেরিক্যাল। এখন যদি আপনি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা বললাম, আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এখানে এটা হলো ক্যাটাগরিক্যাল ডেটা, তার মানে আপনার বুঝতে হবে যে যদি ক্যাটাগরিক্যাল হয় তাহলে আপনার দুইটা স্টেপ আছে। যদি সেখানে অর্ডার থাকে তাহলে সেটা অর্ডিনাল, যদি না থাকে নমিনাল। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? এটুকু কি আপনারা বুঝেছেন?
জি ভাইয়া। ওকে, এটা যদি আপনারা বুঝে থাকেন, এখন আপনাদের কাজ আছে। তার আগে আমি একটা কথা বলি, কিছু কিছু বইয়ে আপনার ডেটাটাকে ইন্টারভাল অ্যান্ড রেশিও এই দুইটা ভাগেও ভাগ করা হয়েছে বা ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? তো রেশিও ভ্যারিয়েবলস আর ভ্যারিয়েবল দ্যাট ট্রু জিরো সাচ অ্যাজ ওয়েট। Okay, when we say the weight is zero, this means the complete absence of weight, and a weight of 30 kgs is twice as heavy as 15. কিন্তু ধরেন যদি ইন্টারভাল বলি, এটা অ্যাকচুয়ালি নো ট্রু জিরো। যেমন টেম্পারেচার, ঠিক আছে? এ টেম্পারেচার অফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড ডাজ নট মিন দ্য অ্যাবসেন্স অফ হিট। এটাকে আমরা বলতে পারি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইট মিনস অ্যাবসেন্স অফ হিট, এটা বলা যায়? হ্যাঁ ভাইয়া। কিন্তু আমরা এটা বলতে পারি যে ধরেন 0 কেজি, তার মানে অ্যাবসেন্স অফ হাইট। তো এই যে যেটা ট্রু জিরো সেটাকে আমরা বলি রেশিও ভ্যারিয়েবল, আর যেটা এই যে মানে নট ট্রু জিরো সেটা হচ্ছে আমাদের ইন্টারভাল ভ্যারিয়েবল। ওকে, তো আপনার এখানে হচ্ছে এই ডেটাটাকে মানে কিছু কিছু বইয়ে আছে আপনার এই আরও এই দুইটা ভাগে ভাগ করেছে, সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা সামারিতে আসি। ডেটা প্রথমে ডেটা দুই ভাগে ভাগ করা হয়, ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যাল ডেটার কোনো ইউনিট নাই, আর এটার ইউনিট আছে। যদি অর্ডার থাকে তাহলে অর্ডিনাল, অর্ডার না থাকলে নমিনাল। আর যদি আমাদের কাউন্ট হয় বা ইন্টিজার, সেটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টেড। আর যদি মেজার্ড আর ডেসিমেল পয়েন্ট থাকে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ডেটা। এখন আপনাদের পালা। এখন আপনাদেরকে বলতে হবে এখানে মোট 6টা ভ্যারিয়েবল আছে: কান্ট্রি, ইয়ার, পপুলেশন, পিওপি মানে পপুলেশন, কন্টিনেন্ট, লাইফ এক্সপেক্টেন্সি, জিডিপি পার ক্যাপ। আমি এখন আসলে র্যান্ডমলি নাম বলবো, তাদেরকে বলতে হবে। জান্নাতুল সোনালী, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, এখানে আমাদের যে ভ্যারিয়েবলগুলো আছে এইগুলার মানে ক্লাসিফিকেশন আমাদের বলতে হবে, মানে ক্লাসিফাই করতে হবে। এইখানে একটা ডেটা সেট দেখা যাচ্ছে যেটার প্রথম ভ্যারিয়েবল হচ্ছে কান্ট্রি। আচ্ছা, কে কে বলতে পারবে? টেক্সট অথবা আনমিউট করে বলতে পারেন। ভাইয়া পারবো। হ্যাঁ, কান্ট্রি নমিনাল, ওকে। ইয়ার এটা হচ্ছে ইয়ার হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। ভ্যারিয়েবল, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ইয়ার কিন্তু একটা Continue. ক্যাটাগরি, কারণ এটা আমরা হ্যাঁ, কারণ এই মানে 2020 এটা কিন্তু একটা ক্যাটাগরি, 1990 এটা কিন্তু একটা ক্যাটাগরি, তাই না? তো ইয়ারটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর বা ক্যাটাগরিক্যাল ডেটা। আমার কথা বোঝা গেল? ভাইয়া এটা কন্টিনিউয়াস না, এটা না, মানে এখানে নিউমেরিক। 1995 এটা কি তারপর কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস না মানে কি? ভাইয়া। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেখানে ফ্র্যাকশন থাকবে। ভাই এটা ডিসক্রিট। ইয়েস, এটা বলতে পারো ডিসক্রিট। হ্যাঁ, কিন্তু এটা ক্যাটাগরিক্যাল ডেটা। আমরা একটু আগে শিখলাম না যে ডিসক্রিট হলে তো ভাইয়া পয়েন্ট থাকবে, মানে একটা না, পার্ট ডিসক্রিট থাকবে। থাকলে পয়েন্ট থাকবে না। ভাইয়া কন্টিনিউয়াসে ফ্র্যাকশন থাকে, কন্টিনিউয়াস Yes. নিউমেরিক না। নিউমেরিক্যাল ডেটা। কন্টিনিউয়াসে তো ফ্র্যাকশন থাকে না। নিউমেরিক্যাল ডেটা হলো ফ্র্যাকশন নিউমেরিক্যাল ডেটা দুই ধরনের, একটা হলো কন্টিনিউয়াস আর একটা ডিসক্রিট। তো কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটার মধ্যে ডেসিমাল পয়েন্ট আছে, সেটা হলো কন্টিনিউয়াস। ওকে, আর যেটার মধ্যে মানে ডেসিমাল পয়েন্টস থাকবে না সেটাকে আমরা বলবো ডিসক্রিট ডেটা। যেমন একজন মানুষের হাইট 1.72 সেন্টিমিটার, তাহলে এখানে আমার ডেসিমাল আছে, তো এটা হলো আমাদের কন্টিনিউয়াস ডেটা। ওকে, কিন্তু আমি বললাম যে মাইক্রোবায়োলজি বিভাগে 350 জন শিক্ষার্থী আছে, এই 350টা হলো ডিসক্রিট ডেটা। তার মানে ভাইয়া এটা কি ডিসক্রিট? হ্যাঁ, কিন্তু ইয়ার মানে ইয়ার পার্টিকুলারলি ইয়ার হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। অবশ্যই। সামটাইমস যখন মানে দেখবা যে এরকম এই ডিসক্রিট ডেটাটাকে বিভিন্ন যেমন 1 2 3 4 5 এটা কি আমাদের ডিসক্রিট ডেটা না? জি ভাই। এটা আমাদের ডিসক্রিট, কিন্তু এটা কি ক্যাটাগরিক্যাল না? একটু আগে আমরা শিখে আসছি যে সামটাইমস এটা ক্যাটাগরি করে। হ্যাঁ, ডিসক্রিট ডেটাটা আমাদের কি মানে যখন আমরা ক্যাটাগরিতে ভাগ করব তখন কিন্তু সেটা ক্যাটাগরিক্যাল ডেটা হিসাবে ব্যবহার হবে। বুঝতে পারছি? জি ভাই। তাইলে এই যে পপুলেশন কোন টাইপের ডেটা? পপুলেশন ডিসক্রিট। ডিসক্রিট। পপুলেশন ডিসক্রিট। হ্যাঁ, কন্টিনেন্ট। কন্টিনেন্ট নমিনাল। হচ্ছে নমিনাল। ওকে, লাইফ Nominal. এক্সপেক্টেন্সি।
এটা হচ্ছে অর্ডিনাল। ও এখানে জিডিপি পার এটা ক্যাপিটা আছে, কন্টিনিউয়াস এটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। এই টেবিলে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, তো সবার উত্তর হয়েছে। ওকে, যারা বলেছে তারা বাদে এই যে প্রবলেম 2, এই যে ডেটা সেটটা আছে এখানে হাইট, ওয়েট, এজ, জেন্ডার সবগুলো বলতে হবে। কাইন্ডলি মানে যারা বলেছে তারা বাদে রেসপন্স করেন। ভাইয়া ভাইয়া 1 মিনিট। হ্যাঁ, ভাইয়া আমি ওই ফ্র্যাকশনের জায়গাটা গুলায় ফেলছি। যদি ফ্র্যাকশন থাকে তাহলে হচ্ছে ডিসক্রিট, তাই না? নো, কন্টিনিউয়াস। ফ্র্যাকশন থাকলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আর ফ্র্যাকশন না থাকলে ডিসক্রিট। মানে সোজা কথা, যেমন পায়ের মান কত 3.1416, রাইট? এরপরে কি আরো চলতেই থাকে না? জি ভাইয়া। তার মানে কি এটা কন্টিনিউয়াস প্রসেসে আছে না, মানে কন্টিনিউ চলছে কিনা। ও জি ভাইয়া, বুঝতে পেরেছি হ্যাঁ, এখন। এই জন্য এটাকে আমরা বলি কন্টিনিউয়াস ডেটা। ওকে, আচ্ছা ওকে, কন্টিনিউয়াস। বাকি যারা বলেননি তারা একটু কাইন্ডলি রেসপন্স করেন। এখানে যে হাইট, ওয়েট, এজ, জেন্ডার, এখানে হাইট কন্টিনিউয়াস, আর ওয়েট, হাইট কন্টিনিউয়াস, ওয়েট হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট। কিন্তু ওয়েটটা কি আমাদের কন্টিনিউয়াস হতে পারে? জি জি, তাহলে আরে ভাই কন্টিনিউয়াস। আরে হতে পারে জি ভাইয়া। এজ, এজ ডিসক্রিট। 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 হ্যাঁ, এই যে আমরা ক্লাসিফিকেশন করছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রথম অ্যানালাইসিসের প্রথম কাজই হলো এটা, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। জেন্ডারটা কোন ধরনের ডেটা? নমিনাল। নমিনাল। গ্রেট। আর স্মোকিং? নমিনাল। নমিনাল এটাও। আর অ্যালকোহল? এটাও নমিনাল। এটাও নমিনাল। আর এক্সারসাইজ এখানে দেখেন লো, অর্ডিনাল। অর্ডিনাল। হ্যাঁ গ্রেট। হ্যাঁ, রেন মানে একজন মানে দৌড়েছে কিনা সেটা। নমিনাল। নমিনাল। এটা অর্ডিনাল। রেন অর্ডিনাল না? রেন কি অর্ডিনাল? না, ইয়েস অর নো? এখানে অর্ডার নাই কোনো। অর্ডিনাল। এটা কি অর্ডার অর্ডিনাল? নাই। ও অর্ডার নাই। অর্ডিনাল না, নমিনাল। 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 এটা কি এখানে আমরা দেখি কি নমিনাল? ডিসক্রিট। ডিসক্রিট। ওকে, বিএমআই? কন্টিনিউয়াস। আর এটা আমরা আগেই শিখে এসেছি, বিএমআই ক্যাটাগরি। অর্ডিনাল। এটা এটা অর্ডিনাল। হ্যাঁ গ্রেট। ওকে, এখানে ইয়াটা দেওয়া আছে, মানে রেজাল্ট সামারি দেওয়া আছে। এখন আসি, আচ্ছা একটা কথা মনে পড়েছিল এইখানে। আচ্ছা আমরা এখানেই আমি বলছি, সেটা হলো যেখানে আপনি দেখবেন এই যে ধরেন স্মোকিং একজন করে কি করে না, তারপরে অ্যালকোহল পান করে কি করে না, তো এইটা কি আমাদের ডিসিশনটা কি বাইনারি না? জি ভাইয়া। এইটাকে অনেক সময় আপনার বাইনারি ডেটাও বলা হয়ে থাকে। ওকে, যখন আপনারা এই যে দুইটা ক্যাটাগরি একসাথে পাবেন সেটাকে বাইনারি ভেরিয়েবলও বলা হয়ে থাকে। ওকে, মানে বেশিরভাগই হ্যাঁ বা না বোধক উত্তর যেটাতে হবে, মানে দুইটা উত্তর ডিক্টেটর হবে। অথবা হচ্ছে আপনার বাইনারি ডেটা। ওকে, বাইনারি টাইপের ডেটা ওটা। এখন দুইটা অপশন থাকলে সেটা বাইনারি হবে আর কি। ইয়েস। এখন আমরা আসি লেভেল অফ মেজারমেন্ট। হ্যাঁ, আর একটু সময় লাগবে, কাইন্ডলি ধৈর্য ধরে থাকবেন। লেভেল অফ মেজারমেন্ট, এইটা মানে হচ্ছে ইট ইজ পসিবল টু চেঞ্জ দ্য টাইপ অফ ডেটা ভেরিয়েবল ইনটু অ্যানাদার ওয়ান, বাট অনলি ওয়ান ডিরেকশন। এখানে দেখেন একটা ডিরেকশন দেওয়া আছে, এই ডিরেকশনে আমরা আসলে একটা টাইপের ডেটা থেকে আরেকটা টাইপের ডেটাতে কনভার্ট করতে পারি। প্রথম হচ্ছে নিউমেরিক্যাল কন্টিনিউয়াস, সেটাকে ডিসক্রিট করতে পারি, ডিসক্রিটকে অর্ডিনাল, অর্ডিনালকে নমিনাল। হ্যাঁ, তো এটা কিভাবে করতে পারি আমি ডিরেক্ট এক্সাম্পলে যাচ্ছি। নিউমেরিক্যাল কন্টিনিউয়াস, যেমন ধরেন এক্স্যাক্ট এজ, এটাকে আমি যখন এজ ইন ইয়ার্স, এক্স্যাক্ট এজ মানে এটা মানে কি বোঝাচ্ছে কেউ বলতে পারেন? মানে তার বয়স কত বছর, মিনিট, সেকেন্ড এরকম। ইয়েস, ওইটাকে আমরা নিউমেরিক্যাল কন্টিনিউয়াস বলছি না, কিন্তু যখন আমরা ইয়ারে কনভার্ট করব মানে ইয়ার বলবো তখন কি হবে? ডিসক্রিট। ডিসক্রিট। ওকে, আবার আপনারা বিভিন্ন স্টাডিতে দেখেছেন না যে 10 থেকে 15 বছর গ্রুপের মানুষ এত পার্সেন্ট বা এদের মধ্যে এই ডিজিজ আছে বা নাই, এরকম দেখেছেন না? বা ধরেন 28 থেকে এটা হলো তো একটা গ্রুপে ভাগ করে নিয়েছে যখন। কিন্তু এটার তো একটা ইয়ে থাকতে হবে, রেঞ্জ, মানে এটার একটা অর্ডার থাকতে হবে, তাই না? ঠিক কিনা? আচ্ছা, এই অর্ডারের যেমন ধরেন আমরা যদি এইভাবে চিন্তা করি যে 3 to 12, হ্যাঁ 3 to 12 তাদেরকে আমরা ইয়াং বা ধরেন 12 to 8 অ্যাডাল্ট এরকম ভাগ করছি,
তো এইটা ছিল আমাদের এই যে এজ গ্রুপ, এটা ছিল দেখেন অর্ডিনাল। তারপরে যখন আমরা ওইটার উপর বেস করে ইয়াং, অ্যাডাল্ট, হ্যাঁ, এল্ডারলি ভাগ করছি, হ্যাঁ, তখন সেটা হয়ে যাচ্ছে নমিনাল। এই লেভেল অফ মেজারমেন্টটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তার মানে হচ্ছে আমাদের একটা তার মানে নিউমেরিক্যাল, তাকে যখন আমরা এক একটা নাম দিব তখন সেটা আবার নমিনাল হয়ে যাবে। হ্যাঁ মানে এই যে আমি গ্রুপে ভাগ করলাম, সেই গ্রুপটাকে আমি এক একটা নাম দিয়েছি, হ্যাঁ তো আমি হলো যে ও ইয়াং, সে তখন আবার সেটা নমিনালে চলে হ্যাঁ, যাবে, তখন ঠিক সেটা আছে? নমিনালে চলে যাবে। ওকে, এইটা হলো আমাদের লেভেল অফ মেজারমেন্ট। ওকে, এখন আমরা আসি একটু দ্রুত আগাইতে পারবো। নিউমেরিক্যাল কন্টিনিউয়াসটা এক্সাক্ট এজটা কেন এখানে আমার এজ তারপরে ইয়ার্স মান্থ ইনক্লুডেড এই জন্য ভাইয়া? হ্যাঁ, আমরা যদি এগুলা ইনক্লুড করি তাহলে কি আমাদের ভগ্নাংশে আসবে না? মানে বছর, দিন। জি জি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের লেভেল অফ মেজারমেন্ট ছিল। এখন আমরা যে এত কিছু পড়ছি তা মানে এরপরে হচ্ছে আমাদের কাজটাই কি, ডেটা নিয়ে কাজ করা, তাই না? আমাদের সোর্সেস অফ ডেটা এটা ভালো করে জানতে হবে, এবং এদের কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেগুলো কি, কীভাবে কাজ করে সেগুলো আমরা শিখব। দুই ধরনের সোর্স রয়েছে প্রাইমারি মানে ডেটার, একটা হলো প্রাইমারি আর একটা সেকেন্ডারি। তো প্রাইমারি ডেটা মানে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। ধরেন আমরা এখানে যারা আছি তারা মিলে একটা স্টাডি ডিজাইন করলাম এবং সারা দেশ থেকে ডেটা কালেক্ট করলাম, তাহলে ওই ডেটাটা আমরা ওন করি, এইটা হচ্ছে প্রাইমারি ডেটা, মানে আমরা নিজেরা কালেক্ট করছি, এটাকে বলা হয় প্রাইমারি ডেটা। এই প্রাইমারি ডেটাটা আমাদের কী করে, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনটা আমাদেরকে প্রোভাইড করে। আর সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা, যেটা আমরা নিজেরা কালেক্ট করি নাই কিন্তু অন্য আর একটা গ্রুপ কালেক্ট করেছে, সেই ডেটা যখন আমরা পাবো তখন সেই ডেটাটা আমাদের কাছে হবে সেকেন্ডারি ডেটা। যেমন ধরেন সিডিসি, ডাব্লিউএইচও, এনআইএইচ, তারা কি করে, বিভিন্ন বড় বড় সার্ভে করে এবং তাদের ডেটা রিপোজিটরিতে ডেটা রাখে। তাহলে তাদের ডেটা যখন আমরা ব্যবহার করব সেটাকে আমরা বলবো সেকেন্ডারি সোর্সেস অফ ডেটা, ঠিক আছে? আর প্রাইমারি সোর্সেস অফ ডেটা কোনটা, যখন আমরা পার্সোনালি মানে আমাদের নিজস্ব কাজের জন্য আমরা একটা স্টাডি ডিজাইন করব এবং সার্ভে রান করব, তারপরে ডেটা কালেক্ট করব, সেটাকে বলবো প্রাইমারি সোর্সেস অফ ডেটা। ওকে, এখন এই প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা দুইটারই কিছু প্রজ অ্যান্ড কনস আছে। প্রথমে হচ্ছে প্রাইমারি ডেটা যখন আমরা কালেক্ট করব তখন আমাদের স্পেসিফিক একটা রিসার্চ কোয়েশ্চেন থাকে, ওইটার উপর বেস করে মানে অ্যাকর্ডিং টু আওয়ার নিড, আমাদের প্রয়োজন অনুসারে আমরা ডেটাটা করতে পারি, কালেক্ট করতে পারি, এবং আমাদের স্যাম্পলিং এবং মেজারমেন্ট মেথডের উপরে মানে পুরোপুরি কন্ট্রোল থাকে। কিন্তু এইটা আসলে এক্সপেন্সিভ। আমরা যখন ডেটা কালেক্ট করবো তখন ফিল্ডে অবশ্যই আমাদের টাকা খরচ করতে হবে, মানে এটা এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। আর যখন আমরা ডেটা কালেক্ট করব মানে কাদেরকে দিয়ে করব, ডেটা কালেক্টার্স বা ভলান্টিয়ার্স যারা, তাদেরকে আমাদের ট্রেনিং দিতে হয়। তার মানে এখানে আমাদের এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে এবং অবশ্যই আমাদের এক্সট্রা কস্ট এখানে আমাদের কনসিডার করতে হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রজ অ্যান্ড কনস অফ প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটার প্রস বা অ্যাডভান্টেজেস হচ্ছে ইজিয়ার অ্যান্ড ফাস্টার টু অ্যাক্সেস। যেহেতু এটা পাবলিকলি অ্যাভেলেবল, আমরা ধুম করে ডাউনলোড করে ফেলতে পারি এবং আমরা মানে ডেটা কালেকশনটা খুবই দ্রুত হয়। এখানে প্রাইমারি ডেটার আরেকটা অসুবিধা আছে, আপনি যখন যেটা বলেছি যে টাইম কনজিউমিং, আপনি লার্জ ডেটা সেট জেনারেট করতে মানে বানাতে চাইলে বা লার্জ স্কেলে ডেটা জেনারেট করতে চাইলে আপনার টাইম এবং মানি দুইটাই বেশি খরচ হবে। কিন্তু আমরা খুব সহজে এবং কম টাইম স্প্যানের মধ্যে সেকেন্ডারি ডেটা কী করতে পারি, অনেক লার্জ স্কেলে কালেক্ট করতে পারি, ব্রডার জিওগ্রাফিক্যাল লোকেশনস কভার করতে পারি। এটার মানে অসুবিধা কী? অসুবিধা হলো যে এখানে আমাদের স্পেসিফিক রিসার্চ কোয়েশ্চেন অনুযায়ী আমরা ডেটা জেনারেট করতে পারছি না, তারপরে স্যাম্পলিং মেথড, মেজারমেন্ট মেথডের উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই, এটা হচ্ছে আমাদের অসুবিধা। তারপরে হচ্ছে যেহেতু এটা সেকেন্ডারি ডেটা, তাহলে মানে তাদের নিড অনুসারে ওটা কালেক্ট করেছে, ওখানে অনেক ধরনের মিস ইনফরমেশন আছে, মানে ডেটার মধ্যে অনেক ধরনের এরর্স আছে, সেগুলো আমাদেরকে কী করতে হয়, রিকোয়ার এক্সট্রা প্রসেসিং, আমাদের এক্সট্রা প্রসেস করতে হয় এবং ক্লিন করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ডারি ডেটার অসুবিধা। এখানে কিছু ইম্পর্টেন্ট সেকেন্ডারি ডেটার মানে এজেন্সি যারা আসলে প্রোভাইড করে সেকেন্ডারি ডেটা, সে আমি এটা মানে করেছি, এখানে লিস্ট করেছি। ডাব্লিউএইচও আছে, আমাদের বাংলাদেশের ডিজিএইচ যেটা ফ্রামিংহাম হার্ট স্টাডি, তারপরে হচ্ছে data.gov, health.data.gov, হ্যাঁ, আর হচ্ছে সিডিসি data.cdc.gov,
আপনারা গুগলে আরেকটা জিনিস সার্চ করবেন, সিডিসি ওয়ান্ডার, এখানে অনেক অনেক ডেটা পাওয়া যায় কাজ করার জন্য। আর ক্যাগল, এটা মূলত মানে ডেটা সায়েন্টিস্ট যারা তারা ইউজ করেন, তবে আমাদের জন্য ইউজফুল কিছু ডেটা এখানে আছে। এটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট এজেন্সিজ ফর সেকেন্ডারি ডেটা, কারা আমাদেরকে অ্যাকচুয়ালি সেকেন্ডারি ডেটা প্রোভাইড করে তাদের মানে লিস্ট আমি এখানে দিয়েছি। এরপরে কালেক্টিং ডেটা, আমরা কিভাবে কালেক্ট করতে পারি ডেটা, তার কিছু প্রসিডিউর। আমরা যখন ডেটা কালেক্ট করব প্রাইমারি ডেটা, অবশ্যই আমাদের মানে ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা যে কোনো অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা মানে যদি করতে চাই, কাজ করতে চাই, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ভালো কোয়ালিটির ডেটা কালেক্ট করতে হবে। মানে পপুলেশন থেকে আমাদের একটা মানে ভালো মানে স্যাম্পল সাইজ কালেক্ট করতে হবে, যেটা অ্যাকচুয়ালি পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। তারপরে আমাদের ডেটাটা কালেক্ট করতে হবে ফর অ্যানালাইসিস পারপাস। ওকে, যেমন আমরা ডেটা কালেকশন মেথড অনেকগুলো আছে, যেমন পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে আমরা ডেটা কালেক্ট করতে পারি। আমরা সেট অফ কোশ্চেন্স মানে করব, মানে সেট করব, ঠিক আছে। মানে আমরা নিজেরা যারা স্টাডি গ্রুপে থাকবে তারা নিজেরা একটা কোশ্চেনার তৈরি করবে। আপনি পার্সোনাল ইন্টারভিউ বা ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারেন, টেলিফোন ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে টেলিফোন এটা কস্ট ইফেক্টিভ বাট নিড টু কিপ ইট শর্ট সিন্স রেসপন্ডেন্ট টেন্ড টু বি ইমপেশেন্ট। ওকে, তো প্রত্যেকটারই কিছু সুবিধা অসুবিধা সবই আছে, হ্যাঁ। তারপর হচ্ছে সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড কোশ্চেনিয়ার্স, এটা কস্ট ইফেক্টিভ বাট দ্য রেসপন্স রেট ইজ লোয়ার, ঠিক আছে। আমাদের ডেটা কালেক্টর টিম এটা ভালো করে বোঝে, অ্যান্ড দ্য রেসপন্ডেন্টস মে বি বায়াসড স্যাম্পল। তারপরে ডিরেক্ট অবজারভেশন, আপনি ডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে ডেটা কালেক্ট করতে পারেন, হ্যাঁ। এরপরে ইন্টারভেনশনাল কিছু ডেটা, যেটাকে আমরা এক্সপেরিমেন্ট ডেটা বলি, সেটাও আমরা করতে পারি। ধরেন আপনি টু গ্রুপ অফ পিপল করলেন, একটা গ্রুপকে আপনি কফি খেতে দিলেন না এবং আরেকটা গ্রুপকে কফি খেতে দিলেন, তাহলে দুইটা গ্রুপের মধ্যে আপনি কম্পেয়ার করবেন যে কাদের বেড টাইম হ্যাবিট কেমন, হ্যাঁ। তখন এটাকে আমরা ইন্টারভেনশনাল স্টাডি বলতে পারি। তারপরে ওয়েব বেসড সার্ভে করতে পারি আমরা, যেটা আমরা রেগুলার করি, যে গুগল ফর্মের মাধ্যমে হতে পারে অথবা কোবো টুলবক্সের মাধ্যমে হতে পারে। ফোকাসড গ্রুপ, ওরাল হিস্ট্রিজ, এক্সপেরিমেন্টস। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে এটা মূলত ল্যাব এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের ডেটাটা জেনারেট হয়, সেটা মানে মলিকুলার ল্যাবে হতে পারে বা অন্যান্য যে ল্যাব রয়েছে, মোট কথা হলো এক্সপেরিমেন্ট যেখানে হয় সেটার মাধ্যমে ডেটা জেনারেট হতে পারে। তো এই কয়েকটা পদ্ধতিতে আমরা ডেটা কালেকশন করতে পারি বা ডেটা কালেক্ট করতে পারি। আমরা নেক্সট ক্লাসে মানে তৃতীয় ক্লাসে আমরা শিখবো আরও কীভাবে স্যাম্পলিং করতে হয়, কোন কোন টেকনিক ব্যবহার করতে হয়, তারপরে কীভাবে ডেটা কালেকশন টুলস ডিজাইন করতে হয়, এভরিথিং। ওকে, দেন হচ্ছে ভাইয়া হ্যাঁ পেপার পেন্সিল সার্ভে আর হচ্ছে ইন্টারভিউর মধ্যে ডিফারেন্সটা একটু যদি বলতেন। আচ্ছা, পেপার পেন্সিল যেটা, সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা ক্লাসে গেলাম, তাদের কাছে আমরা সেলফ রিপোর্টিং একটা ছেড়ে দিলাম, মানে কোশ্চেনের তাদেরকে দিলাম। তারা হচ্ছে ওইটা আমরা যেমন অবজেক্টিভ দাগিয়ে পাস করে আসছি, তো ওইভাবে তারা ওইটা মানে দাগি করে আমাদেরকে দিল, প্রোভাইড করলো, ওইটাকে আমরা বলি পেপার পেন্সিল। তো ওইটা আবার কি করতে হয়, ওইটা আমাদের সিস্টেমে এনে আবার ডেটা এন্ট্রি দিতে হয়। ফেস টু ফেস ইন্টারভিউ সেম, কিন্তু ওই মানে আপনি ফর এক্সাম্পল পার্টিসিপেন্টস যখন আপনি সেলফ রিপোর্টিং কোনো ডেটা কালেক্ট করছেন, ওইটা কিন্তু তার মানে সে যা বুঝলো সেটা আপনি করলেন, মানে ডেটাটা এন্ট্রি নিলেন এবং কালেক্ট করলেন। কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে, মানে আপনার উপর আপনি কোশ্চেনটা কীভাবে প্রেজেন্ট করছেন তার উপরে কিন্তু এটা মানে ডিপেন্ড করে, তাই না? যে আপনি অ্যাকচুয়াল কি ইনফরমেশান চাচ্ছেন তার থেকে, আপনি সেইভাবে কোশ্চেনটা তার কাছে প্রেজেন্ট করেন। আর ফেস টু ফেস ইন্টারভিউ আরেকটা বড় মানে আমরা স্টাডি ডিজাইনে রিসার্চ মেথডসে দেখিয়েছিলাম যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বা কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রে ইনডেপথ ইন্টারভিউয়ের প্রয়োজন হয়, যেটাকে আমরা আসলে ওই যে বলি ফেস টু ফেস ইন্টারভিউ। কারণ কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে মোস্টলি আমরা ওপেন এন্ডেড কোশ্চেন করি, ওপেন এন্ডেড, ঠিক আছে। ধরেন আপনি মানে একজনকে জাস্ট ওপিনিয়ন নেওয়ার জন্য প্রশ্ন করলেন, আর আমরা পেপার পেন্সিলে ম্যাক্সিমাম
ক্লোজ এন্ডেড কোশ্চেন ইউজ করি ম্যাক্সিমাম। কেন? কারণ আমরা ওখানে আমাদের ফিক্স কিছু অপশান থাকে, মাল্টিপল চয়েস থাকে, তাই না? তো ওইগুলাই আমাদেরকে কী করে, মানে তারা হচ্ছে উত্তর করে আমাদেরকে ইয়ে করে। কিন্তু যখন আপনি ফেস টু ফেস ইন্টারভিউ, এই যে যেটা বললাম কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রে পার্সপেক্টিভে নেবেন, তখন আপনাকে ইনডেপথ ইন্টারভিউ নিয়ে তারপরে ওই যে আপনি ওইটাকে থিমেটিক অ্যানালাইসিস করতে হয়। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা যে ফেস টু ফেস ইন্টারভিউ, এক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার কোশ্চেনের আগে থেকেই থাকবে। হ্যাঁ, কিন্তু স্ট্রাকচার পেপার পেন্সিল সার্ভেতে ওরকম স্ট্রাকচার কোনো কোশ্চেনে থাকবে না, না। এই তো? হ্যাঁ, জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে টাইপ অফ বায়াস। আমরা যখন ডেটা কালেক্ট করি তখন আমাদের কিছু মানে ইয়া থাকে। whenever data is collected there is a risk that the sample is biased. হ্যাঁ, here are some potential types of bias. তো মানে কয়েক ধরনের বায়াস আমাদের এখানে ঘটতে পারে। একটা হলো নন রেসপন্স বায়াস, তারপরে রেসপন্স বায়াস, আর একটা হচ্ছে সিলেকশন বায়াস। ঠিক আছে? তো নন রেসপন্স কি? when a large percentage of those sample do not respond or participate, মানে হচ্ছে মানে অনেক সংখ্যক মানুষ যেখানে আসলে মানে ইয়া করবে না, মানে রেসপন্ড করলো না, হ্যাঁ, তাদেরকে আমরা বলি নন রেসপন্স বায়াস। আর রেসপন্স বায়াস হচ্ছে যে when study participants either do not respond truthfully or give answers they feel the researcher wants to hear. For example, when students are asked if they ever cheated on an exam, even those who have would respond with no. আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেসপন্স বায়াস মানে কি। আর সিলেকশন বায়াস, দিস বায়াস অকার্স when the sample selected does not reflect the population of interest. আমরা এমন ধরনের মানে স্টাডি সাবজেক্ট সিলেক্ট করলাম যেটা আসলে পপুলেশন অফ ইন্টারেস্টকে কী করে না, রিফ্লেক্ট করে না বা রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে? ফর এক্সাম্পল, ইউ আর ইন্টারেস্টেড ইন দ্য অ্যাটিটিউড অফ ফিমেল স্টুডেন্টস রিগার্ডিং ক্যাম্পাস সেফটি, বাট ওয়েন স্যাম্পলিং ইউ অলসো ইনক্লুড মেলস, তাহলে এটাকে আমরা বলবো সিলেকশন বায়াস। ইন দিস কেস ইউর পপুলেশন অফ ইন্টারেস্ট ওয়াজ ফিমেল স্টুডেন্টস, হাউএভার ইউর ফিমেল ইনক্লুডেড সাবজেক্টস নট ইন দ্যাট পপুলেশন। ওকে, তাহলে বায়াসটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে নন রেসপন্স বায়াস, আর একটা হচ্ছে রেসপন্স বায়াস। তাহলে নন রেসপন্স বায়াস কি বলতে কী বোঝায় সেটা আমরা দেখলাম যে লার্জ পার্সেন্টেজ অফ দোজ স্যাম্পল ডু নট রেসপন্ড অর পার্টিসিপেট। আর রেসপন্স বায়াস যেটা, সেটা হচ্ছে রেসপন্স করবে কিন্তু আসলে সেখানে রেসপন্ড মানে হয় তারা মানে সত্যটা প্রোভাইড করবে না, হ্যাঁ, এটাই আসলে তারা সত্যটা প্রোভাইড করছেন। এই জন্যই যে আমরা একটা গুড স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল ইনফরমেশন প্রোভাইডার পাওয়া লাগবে বা হতে হবে। আর সিলেকশন বায়াসটা তো আমরা এখানে বুঝলাম। এখানে আমরা একটা রিসার্চের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই যে ডেটা কালেকশন, তার সাথেই জড়িত ডেটা এন্ট্রি। হ্যাঁ, ডেটা এন্ট্রি এটা আমি শিখবো। ডেটা যখন কালেক্ট করলাম, পেপার ফর্মস, যেটা একটু আগে মনীষা প্রশ্ন করলো, পেপার পেন্সিল সার্ভে, পেপার ফর্মস, অ্যান্ড উই নিড টু ডেটা এন্ট্রি ইন আওয়ার কম্পিউটার ফাইল। সেটা হতে পারে এক্সেলে, গুগল শিটে বা রেড ক্যাপ ডেটাবেস সিস্টেমে। দ্য গোল অফ এনি ডেটা এন্ট্রি প্রসেস ইজ টু হ্যাভ ডেটা অ্যারেঞ্জড ইন এ স্প্রেডশিট বা এক্সেল শিট যেটাকে আমরা বলি। হ্যাঁ, তো ডেটা এন্ট্রি প্রসেসে আমাদের যে জিনিসগুলা ব্যবহার করতে হয় সেটা আমরা এখানে করব, মানে শিখবো। হ্যাঁ, তো কীভাবে এটা আমরা করতে পারি ডেটা এন্ট্রি সেটা একটু দেখছি। ক্যারেক্টারিস্টিক্স অফ এ ওয়েল অ্যারেঞ্জড ডেটা শিট একটু আগে আমরা শিখে এসেছি, সো এখানে আমি একটু দ্রুত চলে যাব। সেটা হচ্ছে ইচ কলাম রিপ্রেজেন্টস ওয়ান ভ্যারিয়েবল, তাই না? প্রত্যেকটা কলাম একটা ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করে। ইফ ওয়ান ভ্যারিয়েবল ইজ মেজার্ড টুয়াইস অ্যাজ বিফোর অ্যান্ড আফটার অ্যাজ মানে অ্যান এক্সপেরিমেন্ট, দেন ইট শুড বি রেকর্ডেড ইন টু কলামস। মানে যখন আমরা এই যে বিফোর অ্যান্ড আফটার যখন চেক করব বা ক্যালকুলেট করব, তখন আসলে দুইটা কলাম থাকতে পারে। ইফ এ ভ্যারিয়েবল কনসিস্ট টু এলিমেন্টস অ্যাজ ব্লাড প্রেশার কনসিস্টিং সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, দেন ইচ এলিমেন্ট শুড বি রেকর্ডেড ইন এ সিঙ্গেল কলাম। দ্য ইউনিট অফ মেজারমেন্ট ইজ ইউনিফাইড ইন ইচ কলাম। যেমন একটু আগে আমি আলোচনা করেছি, হাইট ইজ মেজার্ড ইদার ইন মিটার অর ইন সেন্টিমিটার, যে কোনো একটা এককে থাকতে হবে। তাহলে ডেটা এন্ট্রির দুইটা ভালো মানে প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা কলাম মানে একটা ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করবে এবং অবশ্যই কলাম নেমটা ভালোভাবে আমাদেরকে দিতে হবে। এটাকে আমরা বলি নেমিং কনভেনশন, সেটা ভালোভাবে দিতে হবে। আর হচ্ছে ইউনিট অফ মেজারমেন্টটা আমাদের ইউনিফাইড থাকতে হবে। তারপরে প্রত্যেকটা রো একটা কেজ বা ইন্ডিভিজুয়ালকে মানে প্রেজেন্ট করে। দ্য কেজ ইজ দ্য ইউনিট অফ হুইচ উই কালেক্ট ডেটা অ্যাজ এ পেশেন্ট, এ র্যাট,
a village or hospital etc depending on each study. Each মানে সেল কন্টেন্স অনলি ওয়ান ডেটা পয়েন্ট, ঠিক আছে? প্রত্যেকটা সেল একটা ডেটা পয়েন্ট কন্টেন্ট মানে ধারণ করবে। ইট ক্যান ইনক্লুড বোথ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেটা একটু আগে বলেছি। নমিনাল অ্যান্ড অর্ডিনাল ডেটা আর কোডেড ইউজিং নিউমেরিক কোডস, ঠিক আছে? এটা আমরা অলরেডি শিখে আসছি যে কীভাবে আমরা মানে কোড করব। যেমন ধরেন 1 as code for males, 2 as code for females, হ্যাঁ? অলওয়েজ কিপ এ কোড বুক ফর ইউর কোডেড ভ্যারিয়েবলস। আমরা যখন ধরেন একটা শিট ডেটা নাম দিলাম, আর একটা শিট থাকবে কোড, যেখানে আমি কি কোড করছি সেখানে আমার লিখে রাখতে হবে যে আমি এই ভ্যারিয়েবলটাকে এইভাবে কোড করেছি, হ্যাঁ? এটা আমি প্র্যাকটিক্যালি যখন দেখাই তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে এখানে আরও 3টা গুড প্র্যাকটিসেস, যেটা হচ্ছে যে প্রত্যেকটা রো একটা কেসকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা সেল অনলি একটা ডেটা পয়েন্ট মানে কন্টেইন করবে, নমিনাল অ্যান্ড অর্ডিনাল ডেটা আর কোডেড ইউজিং নিউমেরিক কোডস, ওকে? তারপরে হচ্ছে কোডিং অফ ক্যাটাগরিক্যাল ডেটা। যেমন এখানে ধরেন অর্ডিনাল ডেটার ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল এখানে দিয়েছি। সিভিয়ারিটি অফ ডিজিজ মাইল্ড 1, মডারেট 2, সিভিয়ার 3, এইভাবে আমাদেরকে কোডিং করতে হবে। তারপরে সিভিয়ারিটি অফ পেন, হ্যাঁ? নো পেইন মানে 0, মাইল্ড 1, মডারেট পেইন 2, তারপরে এখানে সিভিয়ার পেইন 3। তো এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আমরা কি করব, এই মানে ক্যাটাগরিক্যাল ডেটাটাকে আমরা কোডিং করব, এবং কোডিংয়ের জন্য আমাদের একটা আলাদা কোড বুক শিট থাকতে হবে, যেখানে আমি লিখে রাখবো যে আমি এই ভ্যারিয়েবলটাকে এই নিউমেরিক ভ্যারিয়েবল দিয়ে বা এই নিউমেরিক ভ্যালু দিয়ে, অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল না, ভ্যালু দিয়ে আমি এটাকে কোড করেছি। তারপরে যেটা আমি বললাম যে অনেক সময় এই বাইনারি ডেটাটাকেও আমাদেরকে কোড করতে হতে পারে বা কোড করতে হয়, যেটাকে আমরা ইয়েস ফর 1, নো ফর মানে 0 ফর নো। এটা আমরা কি করি এখানে, মাল্টিপল আনসার্স আর অ্যালাউড ফর ওয়ান কোয়েশ্চেন ইউজিং। আচ্ছা, আপনারা যখন দেখবেন যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, ধরেন আমরা এইভাবে জিজ্ঞাসা করলাম যে আপনি যে ডায়াবেটিস সম্পর্কে শুনেছেন কোন কোন সোর্স থেকে, তো আমি তাকে অ্যালাউ করলাম যে আপনি চেকবক্স দিবেন, ফর এক্সাম্পল ইলেকট্রনিক মিডিয়া, তারপরে ধরেন নিউজ পেপার্স, প্যারেন্টস, হ্যাঁ, ফ্রেন্ডস অ্যাজ ফ্যামিলি। তো একজন এটাতে ক্লিক করলো, মানে এটাতে টিক দিল, তাহলে এখানে আমাদের কয়টা অপশান আছে চিন্তা করতে পারছেন? মিডিয়া, নিউজ। তো এটা যখন আমরা অ্যানালাইজ করব তখন এটাকে বাইনারাইজ করতে হয়, মানে হচ্ছে দুইটা, মানে মিডিয়া ইয়েস অর নো, মানে এই পার্টিসিপেন্টটা এইটাতে যদি ক্লিক করে থাকে তাহলে এই যে 0 অ্যান্ড 1, যদি এটা মানে উনি ক্লিক করে থাকে তাহলে 1-এ যাবে, না হলে 0-তে। আর যদি সেমভাবে এভাবে আমরা কি করি, মাল্টিপল রেসপন্স যেটা, সেটাকে আমরা মূলত এই যে দেখতে পাচ্ছেন ইয়েস আর নো, এটাতে আমরা কনভার্ট করি। তারপরে হচ্ছে প্রত্যেকটা এই যে মিডিয়ার জন্য একটা সেপারেট কলাম থাকবে, নিউজের জন্য একটা সেপারেট কলাম থাকবে, এইটার জন্য একটা কলাম থাকবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ এগুলো কীভাবে আমাদের মাল্টিপল রেসপন্স থাকলে বোথ গুগল ফর্ম কোবোর্ড টুল বক্স কীভাবে মাল্টিপল রেসপন্সটা আমরা অ্যানালাইজ করব সেটা আমরা দেখব। এরপরে মানে ডেটা এন্ট্রির জন্য কিছু টিপস এখানে আমরা ইয়ে করেছি। বি প্রিসাইজ, হ্যাঁ? যেমন 1.56 নট 1.5, 1.6, আমরা এটা ওভার জেনারেলাইজেশন করব না। অনলি নাম্বারস 2 নট 2, হ্যাঁ? যখন আমরা ইয়া করব, কিপ কনসিস্টেন্ট ইউনিটস, মিটার অর সেন্টিমিটার, কেজি, একটু আগে আলোচনা করেছি এটা। ডোন্ট রাইট ইউনিট 2, নট 2 টাইমস অর 2 ইয়ার্স। বুঝতে পারছেন নিশ্চয়ই, এই যে 2 টাইমস, ইয়ার্স, এগুলো আমরা লিখব না। ইউজ বেসিক মেজারমেন্টস অ্যাজ ওয়েট অ্যান্ড হাইট, নট বিএমআই, হ্যাঁ? ক্যান বি ক্যালকুলেটেড লেটার, ওকে? ইউজ বেসিক মেজারমেন্টস মানে হাইট আর ওয়েট মিলে কিন্তু আমরা বিএমআই কী করতে পারি, ক্যালকুলেট করতে পারি। ডোন্ট ক্যাটাগরাইজ, কালেক্ট দ্য এক্স্যাক্ট এজ, নট এই যে 20 to 25 ইয়ার্স। এটা কিছু ক্ষেত্রে আমরা করি, কিন্তু সাধারণত এটা আমরা ক্যাটাগরাইজ করবো না যখন কালেক্ট করি। অনলি ওয়ান ডেটা এলিমেন্ট, নট অ্যাজ, আচ্ছা, এখানে যে কোনো ধরনের ডেটা হতে পারে, যেমন ধরেন রিপ্রেজেন্টিং 20 উইকস অ্যান্ড 2 days, ইট শুড বি ইন ডেজ অনলি, নট উইক। মানে একটু আগে আলোচনা করেছি যে ইউনিট, এটা আসলে মানে ইউনিফাইড হতে হবে বা একই হতে হবে। এটা হচ্ছে গুড, মানে কীভাবে আমরা ভালোভাবে ডেটা এন্ট্রি নিতে পারি তার জন্য কিছু টিপস। কোডিং অফ মিসিং ডেটা, মানে অনেক সময় আমাদের নিলে তো পরবর্তীতে যদি ক্যাটাগরাইজ করার প্রয়োজন হয় তখন তো করে নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই ক্যাটাগরাইজ করে নেওয়া পসিবল হবে। বোথ এক্সেল বলেন, এসপিএসএস বলেন, আর বলেন, পাইথন বলেন, সব টুলস ব্যবহার করে আমরা ক্যাটাগরাইজ করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। এরপরে হচ্ছে আমাদের যখন ডেটা কালেকশানে অনেক সময় আছে না, মিসিং ডেটা থাকে না,
মিসিং ডেটা থাকে, তাই না? তো মিসিং ডেটাটা কীভাবে আমরা করতে পারি? যদি বাইনারি ভেরিয়েবল হয় তার জন্য আমরা ফর এক্সাম্পল এভাবে আমরা ইউজ করতে পারি 9, যে যদি ইয়েস আর নো নো, হ্যাঁ, কোডেড আর 0 1, তো এটা ধরেন মিসিং আছে, তখন আমি এই মিসিং ডেটাটাকে 9 দ্বারা রিপ্লেস করতে পারি। আর যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় যে 1 2 3, এটা দ্বারা আমরা কোড করলাম এবং মিসিং থাকলে সেটা যেটা বললাম যে 99 বা 999, এগুলো হচ্ছে যে আমি আরও দেখাবো যে কীভাবে আমরা মানে হ্যান্ডেলিং মিসিং ভ্যালুজ, কীভাবে আমরা মিসিং ভ্যালু আমরা হ্যান্ডেল করব, সেটা আর প্রোগ্রামিংয়ে আমরা শিখব। জাস্ট আমি এখানে একটা মানে রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন দিয়েছি যে আসলে আমরা কিভাবে এই মিসিং ডেটাটা কোড করব আর কি। তারপরে এক্সপ্লোরিং ডেটা ফর এরর্স বিফোর রানিং দ্য স্ট্যাটিস্টিক্যাল analysis we need to explore the data to make sure that there are no data entry error, হ্যাঁ। this can be done using many techniques, ঠিক আছে, যেমন চেক দ্য রেঞ্জ, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, চেক মিসিং ভ্যালুস যেটা একটু আগে বললাম, চেক মানে কন্টিনজেন্সি টেবল, এটা অ্যাকচুয়ালি 2x2 একটা টেবল, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, 2x2 একটা টেবল, ধরেন এখানে জেন্ডার আছে মেল অ্যান্ড ফিমেল, বা এটা 2x2 একটা টেবল, এটা কীভাবে ক্রিয়েট করে আমরা শিখবো। তো এটা 2x2 টেবল মানে হচ্ছে বোঝাচ্ছি এটা অ্যাকচুয়ালি কম্পেয়ার করা মানে কম্প্যারিজন করার জন্য, হ্যাঁ, যেমন ধরেন এরকম, ঠিক আছে, ইয়েস নো, হ্যাঁ, ফিমেল অ্যান্ড মেল, এইটাকে আমরা 2x2 টেবল বলতে পারি। ধরেন ইয়েস নো বলতে বোঝাচ্ছি যে ধরেন একজনের মাঝে একটা ডিজিজ আছে কি নাই, তো ধরেন এটা 40, এটা 30, এটা 20, এটা ফর এক্সাম্পল 10, তো এইটা একটা 2x2 টেবল বা কন্টিনজেন্সি টেবল তৈরি হলো। ফিমেল, এদের মধ্যে ডিজিজ আছে কতজন, ডিজিজ নাই কতজন, মেল ডিজিজ আছে কতজনের, ডিজিজ নাই কতজনের, হ্যাঁ। এটা গ্রাফিক্যাল চেকিং, আমরা কিছু ভিজুয়ালাইজেশন মাধ্যমে চেক করতে পারি কী কী এরর আছে, সেটা আমরা ভালোভাবে এটা চেক করা পসিবল হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে থাকার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি প্রশ্নগুলো নিব।